আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা একটু দ্রুত আমাকে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু দ্রুত জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে কি শেয়ার হয়েছে? শোনা যায় না? স্পষ্ট শোনা যায়? আমি একটু সাউন্ড সিস্টেমে একটু চেঞ্জ আনছি, সেই কারণে বলছি যে স্পষ্ট শোনা যায় কিনা। শোনা যায় না? স্পষ্ট শোনা যায়? আমি একটু সাউন্ড সিস্টেমে শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আমি আবার একটু ভাবছিলাম যে শোনা যাবে কিনা। সম্ভবত ক্যামেরাটার ইনপুট সিস্টেমে কোনো একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে যে অধ্যায়টা পড়বো, বুঝছো, আমি এই অধ্যায়টা পড়বো আগেই বলি, অণুজীব অধ্যায়। আগে বলা হয়েছে তোমাদের, আমি একটু আগেই পোস্ট দিয়েছিলাম, এবং যখন পোস্ট দিছি তখন আমি অ্যাকচুয়ালি এই স্টুডিওর আশেপাশে নাই, বুঝছো। আমি তখনও হসপিটালে, আমার ওয়ার্ক চলতেছে। তো আমার এখন একটু তাড়াহুড়া করবার কারণটা তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি, এবং এই যে সামনে এইচএসসি পরীক্ষাটা আসছে, তোমাদের অনেকের অনেক ধরনের কথা। কেউ কেউ বলছো ভাইয়া বায়োলজির সিকিউতে সমস্যা হচ্ছে, কেউ বলছো এমসিকিউতে সমস্যা হচ্ছে, কারো বলতেছো যে না ভাই বায়োলজি ক্লিয়ার, কেমিস্ট্রিতে সমস্যা হচ্ছে। কেউ কেউ আবার সেই কেমিস্ট্রি থেকে সরে গিয়ে ফিজিক্সের দিকে যাচ্ছে যে ভাই ফিজিক্স আর ম্যাথ পারতেছি না, কেউ বলছে ভাই ম্যাথই পারতেছি না। অনেক ধরনের কথা, বুঝছো। তো যাই হোক, এখন তোমাদের অনেক চিন্তা যেমন, হ্যাঁ, পড়াশোনার অনেক গ্যাপ যেমন, আমারও তেমনি সারাদিন ব্যস্ততা। মানে আমি সেই সকাল 8টার দিকে বের হই, আর এখন মাঝে মাঝে 7:30 পর্যন্ত বেজে যায়, সন্ধ্যা পর্যন্ত। তো তারপরেও কিন্তু এই সবকিছু ম্যানেজ করে চলতে হয়। কথাটা এই জন্য বলছি যে শিক্ষক হিসেবে বা তোমাদের বড় ভাই হিসেবে আমার যেরকম এত কিছু করার পরেও একটা দায়িত্ব থাকে, স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্ব সামনে যেহেতু এইচএসসি আছে, এইচএসসিটা ভালোভাবে কমপ্লিট করে তারপর অ্যাডমিশনের জন্য একেবারে তুমুল প্রস্তুতি নেওয়া। যারা অ্যাডমিশনের ক্লাস করতেছো ইটস ওকে, কারণ তাতে এইচএসসির প্রস্তুতিও অনেকখানি হয়ে যাচ্ছে। যারা ফিজিক্স ক্লাস করতেছো তারা অন্তত তো বুঝতেছো যে এইচএসসির প্রস্তুতি কতখানি হচ্ছে। তার সাথে এটাও চেষ্টা করবা যে তোমার যদি এইচএসসির প্রস্তুতি এখন অনেকখানি বাকি থাকে, তাহলে সোললি এইচএসসির উপরে ফোকাস করো। ঠিক আছে? সোললি এইচএসসির উপর ফোকাস করো, কারণ এখন আসলে সেই সময়টা তোমার নাই। সময়ের অনেক বড় ঘাটতি পড়ে গেছে, সেই সময়টা তোমার এখন আর নাই। যাই হোক, এখন আচ্ছা, আমি এটা একটুখানি মেডিলজি গ্রুপে একটু পোস্ট করা যায় কিনা আমি একটু দেখি। উম, বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাক। আমরা শুরু করি, হ্যাঁ, আমাদের পড়া শুরু করি। তো আজকে যে অধ্যায়টা পড়ছি এটা অণুজীব, এবং এটা নিশ্চিত থাকো যে এই অধ্যায় থেকে সিকিউ তো আসবেই। অ্যাটলিস্ট তুমি 3টা কি তার থেকেও বেশি এমসিকিউ পাইতে পারো। হ্যাঁ, তুমি যদি প্রথম অধ্যায় পড়তে যাও, তাহলে তুমি এই যে মানে 3টা বা 4টা এমসিকিউ এর সাথে সাথে অ্যাটলিস্ট একটা সিকিউ পাবা। আর যদি ভাগ্য ভালো হয়, তাহলে এমন হইতে পারে যে একটার বেশি সিকিউ পাচ্ছ। তো সেদিক থেকে মোটামুটি এই অধ্যায় যদি না পড়ে যাও, আমি বলবো যে তুমি পরীক্ষার প্রস্তুতি নিয়েই যাচ্ছ না। সেদিক থেকে অধ্যায় পড়তে হবে, এবং সব থেকে বড় সুবিধাটা বলি, এই অধ্যায়ে সব নোন কোশ্চেন। তার মানে আমি তোমাকে এখনই বলে দেবো যে যদি সিকিউতে কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আসবে, এবং আসলেই ওই কোশ্চেন আসবে। বুঝছো? কারণ তুমি জাস্ট ডেফিনেট জিনিসগুলো যদি পড়ে যাইতে পারো, তোমার সিকিউ আনসারটা নিশ্চিত। এইটা এখন করা দরকার, তাই না? আচ্ছা, চলে আসো তাহলে। দেখো, অণুজীব অধ্যায়টা আমি 3 দিন পড়াইতে চাইছিলাম, দুর্ভাগ্যক্রমে 2 দিনে নিয়ে আসতে হয়েছে। দেখা যাক কতদূর যাওয়া যায়। তো প্রথমে যে দুইটা শব্দে আমার ভাগ করা হয়েছে অণুজীবকে, একটা অণু, আর একটা জীব, তাই না? অণু মানে কি? খুবই ক্ষুদ্র জিনিস। ক্ষুদ্র জিনিসকে ইংরেজিতে কি দিয়ে প্রকাশ করা হয়? মাইক্রো দিয়ে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে অণুকে আমি মাইক্রোতে নিলাম, এবং যেটা জীব, সেই জীব কিন্তু অর্গান বহন করে, তাই না? তাহলে অর্গান বহনকারী জীব, বা এমনও হইতে পারে যে যে কোনো জীবকে আমরা সহজ ভাষায় বলতে পারি অর্গানিজম। কি বলতে পারি? অর্গানিজম বলতে পারি। তাহলে সেই হিসেবে মাইক্রো যেহেতু অণু, জীব ইংরেজি যেহেতু অর্গানিজম, আমি অণুজীবের বাংলা করতে পারি কি বলো?
মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমকে শর্ট ফর্মে করা হয়েছে খুব সুন্দর শব্দ দিয়ে, আমরা এখন এটা ইউজ করি, মাইক্রোব। কি বলা হয়? মাইক্রোব বলা হয়। তাহলে এই যে মাইক্রো অর্গানিজম, সন্ধি বিচ্ছেদ যেমন করা হয় না, যে দুইটা শব্দ একত্রে মিলিয়ে আরেকটা শব্দ বানানো হয়, তো এই মাইক্রো অর্গানিজমকে একত্রে করা হয়েছে কি বলো? মাইক্রো। ঠিক আছে। আচ্ছা, এখন এই অণুজীব অধ্যায়টার মধ্যে কি কি টপিক আছে আমি সহজ ভাষায় বলি। প্রথমত আছে তোমার শুরু ব্যাকটেরিয়া দিয়ে। কি দিয়ে শুরু? ব্যাকটেরিয়া দিয়ে। ব্যাকটেরিয়ার পর তোমার ভাইরাস আছে, ভাইরাসের পর তোমার ম্যালেরিয়া সম্পর্কে আছে। এবং আমি এখানে চোখ বন্ধ করে বলতে পারি যে এই জায়গাতে এই যে তোমার ম্যালেরিয়া যে পার্টটা, এটা অনেকে পড়োই নাই, এমন ভাবে বাদ দিছো যে ওই অধ্যায়টা বইতে নাই বা ওই পার্টটা বইতে নাই। সো আমরা চেষ্টা করব যে ওই ম্যালেরিয়া পার্টটা আমাদের যে সেকেন্ড ক্লাস আছে তার মধ্যে ইনক্লুড করার জন্য, এবং যতটুকু সিকিউ এর জন্য পড়তে হয় বা এমসিকিউ এর জন্য বুঝতে হয় ততটুকু কমপ্লিট করার জন্য। ঠিক আছে। আচ্ছা, তারপরেও থিওরিটিক্যাল আমরা চেষ্টা করবো যে থিওরিটিক্যাল কতটুকু শেষ করা যায়। দেখো, তাহলে সেই হিসাবে অণুজীব যারা, অর্থাৎ যাদেরকে আমি এই মাইক্রো শব্দটা দিয়ে আরেকটা বিশেষ জিনিস আমি বুঝি, যে মাইক্রোস্কোপ শব্দটা যেহেতু আছে, কি আছে বলো? মাইক্রোস্কোপ। স্কোপ মানে কি? স্কোপ মানে দৃষ্টি, তার মানে ক্ষুদ্র দৃষ্টি। যে যন্ত্রের সাহায্যে যে জিনিস খালি চোখে দেখা যায় না, সেসব জিনিসকে দেখা যায়, সেগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় যে জিনিস খালি চোখে দেখা যায় না, সেসব জীবকে আমি বলবো হচ্ছে কি বলো? অণুজীব। এখন এই অণুজীব নিয়ে আমাদের এখন এই সাবজেক্টটা চলছে, যদিও ফোর্থ ইয়ারে ছিল বাট এখন থার্ড ইয়ারে নিয়ে চলে আসছে। হ্যাঁ, প্রচুর প্যারা, আজকে ওয়াইটান দিয়ে আসলাম। যাই হোক, তাহলে এই সাবজেক্টটা যেটা অণুজীব নিয়ে ডিল করে, আশেপাশে কত ক্ষুদ্র না জানা চোখে না দেখা অণুজীব আছে সেসব নিয়ে ডিল করে, সেটাকে বলা হয় অণুজীব তত্ত্ব। ইংরেজি কি বলা হয়? বলা হয় মাইক্রোবায়োলজি। কি বলা হয়? মাইক্রোবায়োলজি। আমি জানি বায়োলজি তার মানে জীবের কথা, হ্যাঁ, বায়ো মানে হচ্ছে জীবন, আর লোগোস মানে হচ্ছে নলেজ, তাহলে জীবনের তথ্য। আর মাইক্রো তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব জীবন আছে সেগুলো তথ্য হচ্ছে আবার কোথায়? মাইক্রোবায়োলজিতে। ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কথা। এখন দেখো, তুমি ব্যাকটেরিয়ার কথা বলো, তুমি ভাইরাসের কথা বলো, কি অধ্যায় শেষে ম্যালেরিয়ার কথা বলো, আমি জানি আমার গলাটা একটু হার্শ শোনাচ্ছে, বাট আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, কারণ আসলে আমি ক্লান্ত বলে এরকমটা শোনাচ্ছে। যাই হোক, তাহলে এই অণুজীবটা, তুমি সেটাকে বলো হচ্ছে আমার ব্যাকটেরিয়া কি ভাইরাস, যদিও ভাইরাসকে আমি অণুজীব বলতে পারি না, কারণ ভাইরাস অ্যাকচুয়ালি জীবও না জড়ও না। তো এই মাইক্রো অর্গানিজম গুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে বা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়, তখন সেই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সমিশন। কি বলো? ট্রান্সমিশন। করোনা ভাইরাস যখন একজন থেকে আরেকজনে যাচ্ছিল, সেটাকে আমি বলছিলাম ট্রান্সমিট। আমি কি বলছিলাম বলো? আমি বলছিলাম ট্রান্সমিট হচ্ছে। তাহলে ট্রান্সমিট হচ্ছে ভাগ, ট্রান্সমিট হচ্ছে, আর ট্রান্সমিট যে হচ্ছে এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সমিশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা যখন হয়ে গেল, আমরা প্রথমে ভাইরাসে চলে আসি। ভাইরাসে দেখো, প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভাইরাস জিনিসটা কি? রোগ তৈরি করে এমন একটা ক্ষুদ্র গঠনকে আমরা বলি হচ্ছে ভাইরাস। তাহলে সেই হিসেবে কিন্তু এখানে জীব বা জড় কোনোটাই উচ্চারণ করে নাই, বলছে রোগ সৃষ্টিকারী এমন একটা বস্তু। জীবও বলে নাই, জড়ও বলে নাই। হ্যাঁ। এরপর দেখা একটা শব্দ আছে ভাইরাস, একটা ল্যাটিন শব্দ। ভাইরাস কি শব্দ? ল্যাটিন শব্দ। তোমরা আমাকে বলো ব্যাকটেরিয়া কি শব্দ? তোমরা আমাকে বলো ব্যাকটেরিয়া কি শব্দ? তোমরা আমাকে বলো ম্যালেরিয়া কি শব্দ? তোমরা আমাকে বলো ব্যাকটেরিয়া কি শব্দ এবং ম্যালেরিয়া কি শব্দ, দেখি। ব্যাকটেরিয়া কি শব্দ, ম্যালেরিয়া কি শব্দ? বলো, শুনছি আমি। দ্রুত দ্রুত দ্রুত। ব্যাকটেরিয়া কি শব্দ, ম্যালেরিয়া কি শব্দ? যদি ভাইরাস ল্যাটিন শব্দ হয়, তাহলে ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া কি শব্দ? দেখি কে আগে বলে, কে আগে বলতে পারে একটু দেখি, দ্রুত। এই টাইম আউট হয়ে যাচ্ছে, কিন্তু আমি আর কিন্তু ওয়েট করবো না। এতজন দেখছো, অন্তত কারো তো বলবার কথা। না, আমার ধৈর্যচ্যুতি হয়ে গেল। যাই হোক, দেখো, তাহলে সেই হিসেবে ব্যাকটেরিয়া যেটা, এটা ল্যাটিন শব্দ। ব্যাকটেরিয়া কিন্তু গ্রিক শব্দ। ব্যাকটেরিয়া কি শব্দ বলো? ব্যাকটেরিয়া গ্রিক শব্দ। অন্যদিকে ম্যালেরিয়া যেটা, ম্যালেরিয়া কিন্তু ইটালীয় শব্দ। কি শব্দ বলো? ম্যালেরিয়া ইটালীয় শব্দ। তাহলে এই যে এই পুরো অধ্যায়টাতে তিনটা টপিক নিয়ে আলোচনা হয়েছে, তিন ভাষার শব্দ থেকে আসছে। ভাইরাস আসছে ল্যাটিন শব্দ থেকে, এবং ব্যাকটেরিয়া আসছে গ্রিক শব্দ থেকে, ম্যালেরিয়া আসছে কোন শব্দ থেকে বলো? আমার ইটালীয় শব্দ থেকে। এখন ভাইরাস, ল্যাটিন ভাষায় ভাইরাস মানে কি? ল্যাটিন ভাষায় ভাইরাস মানে হচ্ছে বিষ। ল্যাটিন ভাষায় ভাইরাস মানে কি? বিষ। এখন বলতেছে ভাইরাস আকারে এতই ছোট যে তুমি যেই সব অণুবীক্ষণ যন্ত্র দেখো,
এই বিভিন্ন তোমাদের হচ্ছে কি অণুবীক্ষণ যন্ত্র আছে না, ল্যাবরেটরিতে ওই যে 2 নলা অণুবীক্ষণ যন্ত্র, ওইটা দিয়ে তুমি যদি ভাইরাস দেখতে যাও তুমি ভাইরাস দেখতে পারবা না। ভাইরাস এতই ছোট। তার মানে তুমি সাধারণ অণুবীক্ষণিক যন্ত্র দিয়ে কিন্তু ভাইরাস দেখতে পারবা না। তোমাকে দেখতে হলে কি লাগবে? ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র লাগবে। কি লাগবে? ইলেকট্রন আণুবীক্ষণ। তার মানে তুমি দেখো, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি ব্যাকটেরিয়া দেখতে পারো। সেই কারণে যেহেতু অণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়া দেখা যায়, ব্যাকটেরিয়াকে আমি বলবো আণুবীক্ষণিক। কিন্তু সাধারণ ব্যাকটেরিয়া, সাধারণ যে একটা ভাইরাস, সেটাকে কিন্তু আমি সাধারণ যে আমার মাইক্রোস্কোপ আছে সেটা দিয়ে দেখতে পারবো না। আমার লাগবে কোনটা? ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে সাধারণ মাইক্রোস্কোপ বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যেহেতু আমার ভাইরাসকে দেখা যায় না, তাই ভাইরাসকে আমি আণুবীক্ষণিক বলতে পারবো না। আমি তার আগে একটা অতি যুক্ত করে দেবো, আমি বলবো অতি আণুবীক্ষণিক। অতি মানে কি? আলট্রা। এই ওই স্যামসাং এর বের হয় না, স্যামসাং S20 আলট্রা, আবার S20 বের হয়। কারণটা কি? কারণ হচ্ছে ওইটা থেকে উন্নততর ভার্সন। তাহলে সেই হিসেবে অতি আণুবীক্ষণিক, আলট্রা মাইক্রোস্কোপি, এটা কি বলো? অতি আণুবীক্ষণিক। কারণ এটা সাধারণ যে অণুবীক্ষণ যন্ত্র সেটা দিয়ে দেখা যায় না। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দ্রুত যাই। দেখো এরপর যেটা বলতেছে যে প্রথম এই যে ভাইরাস নামটা গ্রিক ভাষা থেকে একটা শব্দ আমার ইংরেজিতে নিয়ে এসে আমি বললাম ভাইরাস, এই কথাটা প্রথম কে বলেন? তো যিনি বলেন তার নামটা এখানে দেওয়া আছে, দেখো বেজারিং। তার নাম কি? দেখো বিজারিং। বিজারিং সর্বপ্রথম এই ভাইরাস শব্দটার প্রচলন করেন। আমি যেগুলো পড়াচ্ছি এমসিকিউ আসবার মতো এমসিকিউ এসছে, এমন এমসিকিউ, সুতরাং বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইরাস কি কি জিনিস দিয়ে তৈরি, একদম সাধারণ আলোচনা করছে। ভাইরাসে মূলত দুইটা জিনিস থাকে। কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মাঝখানে কি থাকে বলো? নিউক্লিক অ্যাসিড থাকে। এখন এই নিউক্লিক অ্যাসিডটা হইতে পারে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হইতে পারে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে মাঝখানে নিউক্লিক অ্যাসিড থাকলো, চারপাশে একটা প্রোটিনের আবরণ থাকবে। তাহলে এখানে সে কথাই বলছে যে ভাইরাস অ্যাকচুয়ালি দেহের বাইরে প্রোটিন আবরণ এবং ভেতরে নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। কিন্তু ভাইরাসের একটা শর্ত আছে। শর্তটা কি? যে বাবা, তুমি ডিএনএ আরএনএ একসাথে রাখতে পারবে না। হয় তুমি ডিএনএ নিবা অথবা আরএনএ নিবা। ডিএনএ আরএনএ একসাথে থাকা যাবে না। যদি শুধু ডিএনএ থাকে এবং যেটা থাকে সেটাকে আমরা বলি ডিএনএ ভাইরাস। যদি শুধু আরএনএ থাকে আমি বলবো আরএনএ ভাইরাস। সেখানে ভাইরাসে একই সাথে কখনো ডিএনএ এবং আরএনএ থাকতে পারে না। দেখবো আমরা সেটা। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমি ভাইরাসের সংজ্ঞা বলতে পারি। ক নাম্বারে আসা, বহুবার আসা কোশ্চেন, ক নাম্বারে বহুবার আসা কোশ্চেন যে ভাইরাস কাকে বলে? ভাইরাস একটি অতি আণুবীক্ষণিক নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত একটা বস্তু বা রোগ সৃষ্টিকারী বস্তু। বলে দিলাম, এই হয়ে গেল ভাইরাসের সংজ্ঞা। বুঝছো? দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট আমি নিয়ে আসছি। আমি অতি আণুবীক্ষণিক বলছি, আমি কি কি দিয়ে গঠিত সেটা বলছি, এটার বৈশিষ্ট্যই যে রোগ সৃষ্টি করা আমি সেটাও বলছি। এখন তুমি যদি তোমার দেহ থেকে ভাইরাস বের করে মনে করো এই জায়গাতে রাখলা, ফ্লোরে রাখলা, ওই ভাইরাস কি তোমার জন্য ক্ষতিকর? না। কারণ কি? কারণ ভাইরাস যখন কোনো মানুষের দেহে বা কোনো প্রাণীর দেহে থাকে তখনই সেটা মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু ভাইরাস যদি দেহের বাইরে চলে যায় তখন কিন্তু ভাইরাসের কোনো কাজ নাই। ভাইরাসটা তখন দেহের বাইরে কি হিসেবে কাজ করে? নিষ্ক্রিয় হিসেবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিশেষ কনসেপ্ট আসে। সেই কনসেপ্টটা কি দেখো, সেটা হচ্ছে ভাইরাসের যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সেই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে দেখো, যে জীবের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে এটা কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয়। এবং এই যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটাকে বোঝানোর জন্য এখানে একটা বিশেষ অ্যাডজেক্টিভ ইউজ করছে, বাধ্যতামূলক পরজীবী। কি ইউজ করছে? বাধ্যতামূলক পরজীবী। ইংরেজি হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। কি বললাম? অব্লিগেট প্যারাসাইট বলতে পারো। পরজীবী যেহেতু বলছে অব্লিগেট প্যারাসাইট, তার মানে হচ্ছে যদি এই ভাইরাস নিজের মাল্টিপ্লিকেশন করতে চায়, যদি এই ভাইরাস কি করতে চায়? নিজের মাল্টিপ্লিকেশন করতে চায় বা সংখ্যা বৃদ্ধি করতে চায়। এই তোমরা পড়াশোনা কেন করতেছো বলো? পড়াশোনা কেন করতেছো? পড়াশোনা করতেছো দেখো, তোমার আর রিক্সাওয়ালার সোল কিন্তু কোনো পার্থক্য নাই, একটা সম্মান ছাড়া। তুমিও পড়াশোনা করতেছো অনেক লং টার্মে গিয়ে একটা ভালো চাকরি পাওয়ার জন্য। ভালো চাকরি এই জন্য পাইতে চাচ্ছ যে ভালো চাকরির বেতন বেশি। বেতন এই জন্য পাইতে চাচ্ছ যে তুমি ভালো জায়গাতে থাকতে চাও, আর ভালো জায়গাতে থাকার থেকে বড় কথা হচ্ছে তুমি ভালো জিনিস খাইতে চাও। রিক্সাওয়ালা কিন্তু শর্টকাট কাজ করছে। সে অত লং রানের কোনো প্ল্যান করে নাই, সে সরাসরি রিক্সা চালাচ্ছে, যে টাকা পাচ্ছে সে টাকা দিয়ে খাচ্ছে। দিন শেষে আমাদের সবার উদ্দেশ্য একই, খাওয়া দাওয়া। কিন্তু মানুষ হিসেবে বা মানুষ প্রজাতি হিসেবে আমাদের আর একটা বড় উদ্দেশ্য কি জানো? সেটা হচ্ছে নিজের সংখ্যা বৃদ্ধি, নাতিপুতি পর্যন্ত রেখে যাওয়া। হ্যাঁ, এটা মানুষের একটা একটা কি বলবো, ন্যাচারাল ইচ্ছা। তাহলে সেই হিসেবে যদি কোনো একটা জিনিসকে আমি জীব বা জড়ের অংশ হিসেবে বলতে চাই, আমি দেখব যে এটা যেহেতু অণুজীব,
যদিও এটা ভাইরাস, আমি জীবজড়ের মধ্যে ফেলছি না, তারপরও এ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য কি করে, মাল্টিপ্লিকেশন করে, সংখ্যা বৃদ্ধি করে। এই মাল্টিপ্লিকেশন কিন্তু নিজে নিজে কখনোই করতে পারে না, নিজের দেহে কখনোই সম্ভব না। একজন মানুষ কিন্তু চাইলেই নিজের দেহে সন্তান ধারণ করতে পারে, গর্ভধারণ করতে পারে, ভাইরাস কিন্তু তা পারে না। তাহলে সেই ক্ষেত্রে ভাইরাস অন্য একটা জীবের সাহায্য নেয়। তাহলে যেহেতু বেঁচে থাকার জন্য এবং সংখ্যা বৃদ্ধির জন্য ভাইরাসকে অন্য জীবের উপর নির্ভর করতে হচ্ছে, সেখানে ভাইরাসকে বলা হচ্ছে কি বলো, বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আসো, দেখো তাহলে সেই হিসেবে এরপর অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে, আমরা এক এক করে পড়া শুরু করব। সেটা হচ্ছে যে ভাইরাস ব্যাপারটা, এই ব্যাপারটাকে প্রথম রোগ হিসেবে, এই জিনিসটাকে প্রথম রোগ হিসেবে বলেন যিনি, তার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। কে? দেখো, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। কোন বিজ্ঞানী? এডওয়ার্ড জেনার। ইংরেজি যদি মনে রাখতে কঠিন হয় তাহলে বর্গের যদি মনে রাখো, জেনার। তাহলে এই যে জেনার, ইনি প্রথম 1796 সাল, সাল পুরো ভুলে যাও, জীবনেও আসবে না, প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তার মানে উনি প্রথম বলেন যে বসন্ত যে রোগটা হচ্ছে, এটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে না, নিশ্চয়ই অন্য কোনো একটা প্যাথোজেন আছে, যেই প্যাথোজেনের কারণে আমার এই বসন্ত রোগটা হচ্ছে। কিভাবে মনে রাখবা? প্রচুর বিজ্ঞানীর নাম, প্রচুর রোগ মনে রাখবা। বসন্ত এসে গেছে, মানুষ গান গায় না? তাহলে বসন্ত এসে গেলে মানুষ কি করে? বসন্ত এসে গেলে মানুষ পার্কে গিয়ে প্রেমিকার সাথে জেনা করে। পার্কে গিয়ে প্রেমিকার সাথে কি করে? জেনা করে। তাহলে সেই হিসেবে বসন্তে যেহেতু জেনা করে, তাহলে এডওয়ার্ড জেনার বসন্ত রোগের কথা বা বসন্ত রোগ যে ভাইরাস দিয়ে হয়, এই ব্যাপারটা প্রথম উল্লেখ করেন। ব্যাস হয়ে গেল। এরপর যেটা আসছে, যে তখনও কিন্তু এই বসন্ত রোগের ভাইরাস আবিষ্কার হয় নাই, শুধু জাস্ট বলছে যে এই যে জ্বরটা আসছে বা এই যে বসন্ত রোগটা, এটা ব্যাকটেরিয়া দিয়ে না, নিশ্চয়ই অন্য কিছু দিয়ে। প্রথম তামাকের যে ছোপ ছোপ মোজাইকের মতো দাগ, সেটাকে টাবাকো মোজাইক ভাইরাস এই নামে অভিহিত করা হইল এবং বলা হইল বসন্ত রোগ যে বিশেষ জিনিস দিয়ে হচ্ছে, এই টাবাকো মোজাইক বা তামাকের মোজাইক রকের যে দাগটা, সেটাও ওই একই বস্তু দিয়ে হচ্ছে। এবং তখন ওই বেজারিংকের নাম অনুসারে ওটার নাম দেওয়া হইলো টাবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এরপর একজন বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার, ঠিক আছে, অ্যাডলফ মেয়ার, উনি কিন্তু এই কথাটা বলেন, যে টাবাকো মোজাইক ভাইরাস যেটা, এটাকে রোগ হিসেবে উনি প্রথম আমার হচ্ছে ঠিক করলেন যে না, এটা কিন্তু একটা রোগ। ক্লিয়ার? তাহলে মেয়ারের কিন্তু টাবাকো মোজাইক রোগ বা টাবাকো মোজাইক ভাইরাসের কথা উল্লেখ হওয়ার পর, তার থেকে একটু চালাক চতুর রাশিয়ান একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আইভোনেভিস্কি। তার নাম কি? আইভোনেভিস্কি। উনি প্রমাণ করলেন যে আসলে এটাকে যদি আমি ব্যাকটেরিয়া বলি তাহলে ভুল হবে। লোক বলল কেন? উনি বললেন আমি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার যেটা, দেখো ব্যাকটেরিয়াকে আমি যদি ফিল্টার করতে চাই, একটা বিশেষ কাগজ আছে, ফিল্টার কাগজ এইভাবে মোচার মতো বানিয়ে তুমি যদি ওর উপর পানি ঢালো, তাহলে নিচ থেকে ফিল্টার্ড পানি বের হয়, আর ব্যাকটেরিয়া গুলো ওই ফিল্টার জায়গাতে তোমার বাধা পড়ে যায়। তো তুমি যদি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে, মনে করো এই হচ্ছে সেই ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, এর মধ্য দিয়ে তুমি যদি ওই বিশেষ যে পরজীবী, আমি তো জানি না এটা ভাইরাস, ওই বিশেষ পরজীবী যুক্ত পানি যদি আমি এর মধ্যে ছাকন করি, এখান থেকে যে পানিটা পাবো, সেটা গিয়ে আবার আমি তামাক গাছ, সুস্থ তামাক গাছে স্প্রে করলাম, কিছুদিন পর দেখা যাবে তাতেও ওই একই ধরনের রোগ হচ্ছে। তখন বোঝা গেল যে যেহেতু এটা ব্যাকটেরিয়াকে ছেকে ফেলতে পারে, তাহলে ওইটাকে যেহেতু ছাকে নাই, সেই হিসেবে এখান থেকে বের হওয়া যে ক্ষুদ্র পরজীবী, সেটা ব্যাকটেরিয়া না। তাহলে সেখান থেকে আইভোনেভিস্কি যিনি, উনি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পর বললেন যে এটা ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র। এবং আমরা একটা কথা বলি, আমরা কি কথা বলি শোনো, কথাটা হচ্ছে যে the the smallest bacteria is equal to the size of the largest virus। কি বললাম? The smallest bacteria is equal to the size of the largest virus। সব থেকে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া সব থেকে বৃহত্তম ভাইরাসের সাইজের সমান। এই কথাটা আমরা মাইক্রোবায়োলজির একদম শুরুতে পড়ি, বুঝছো? আচ্ছা, লিখে রাখতে পারো, এটা মানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কতটুকু ডিফারেন্স। এরপর চলে আসা হচ্ছে এই ঘটনা ঘটার পর, তখন একটা কল্পনা চলে আসলো যে যেহেতু ব্যাকটেরিয়া ছাড়াও অন্য একটা পরজীবী অ্যাকচুয়ালি তামাকের এই রোগের কারণ, তাহলে এই অন্য একটা পরজীবীর নাম তো আমরা অলরেডি ভাইরাস বলে ফেলছি, তাহলে এই ভাইরাস কে আবিষ্কার করছে? তখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল, একজন হচ্ছে মায়ার, আরেকজন হচ্ছে আইভোনেভিস্কি। তো তখন আইভোনেভিস্কি বলল, কি বলল উনি, বললো যে মায়ার তো শুধু রোগের কথা উল্লেখ করছিল, তাবাকো মোজাইক রোগ, ভাইরাস তো বলে নাই, প্রমাণও করতে পারে নাই যে এটা ভাইরাস দিয়ে হয়েছে, আমি প্রমাণ করছি। তখন বলা হলো ঠিক আছে, আইভোনেভিস্কি হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। তাহলে যদি পরীক্ষায় আসে ভাইরাসের আবিষ্কারক কে? দিমিত্রি আইভোনোভিস্কি। দিমিত্রি আইভোনোভিস্কি। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো এই যে মার্টিনাস বেজারিং,
উনি এই টাবাকো মোজাইক রোগ যেটা ওইটাকে টিএমভি বা টাবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করলেন। এই গেল হচ্ছে তামাকের ব্যাপার। হুট করে তখন একটা প্রাদুর্ভাব দেখা গেল। আমাদের যেমন করোনা দেখা গেছিল, তখন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ইউরোপে একটা প্রাদুর্ভাব দেখা গেল। এটাকে বলা হলো ইয়েলো ফিভার। কি বলা হইতো বলো? ইয়েলো ফিভার। ঠিক আছে? তো কোনো ঔষধ দিয়ে ইয়েলো ফিভার ঠিক করা যায় না। দিন শেষে ওয়াল্টার রিড নামক একজন মানুষ, হ্যাঁ, উনি প্রথম বললেন যে মানবদেহের যে পিঠ জ্বর, এই পিঠ জ্বরটাও একটা ভাইরাস দ্বারা হচ্ছে। তাহলে এই হিসেবে আমি কিভাবে মনে রাখবো যে পিঠ জ্বরটা ওয়াল্টার রিড? তোমরা এটা অলরেডি জানো। এই যে ওয়াল্টার, এই এল উঠাই দিলেই ওয়াটার হয়ে যায়। মানুষ কখন মাথায় ওয়াটার ঢালে? গোসল করার সময়। আর কখন? যখন জ্বর আসে। জ্বর আসলে কি মাথায় জল পট্টি দেয় না মা? তাহলে সেই হিসেবে এই যে ওয়াটার, ওয়াটার কি আবিষ্কার করছে? জ্বর। তাহলে সেই হিসেবে পিত জ্বর বা ইয়েলো ফিভার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার হয়ে গেল। এই ঘটনা ঘটার পর মানুষের একটা আক্ষেপ থেকে গেল যে ব্যাকটেরিয়াও তো আমরা খালি চোখে দেখছি, ব্যাকটেরিয়া আমরা খালি চোখে না দেখলেও মাইক্রোস্কোপে তো দেখছি, অথচ ধরা যায় না, ছোঁয়া যায় না। এমন একখান ছোট জিনিস আমাদের একদম সাফ করে ফেলতেছে। কি এমন জিনিস সেই ভাইরাস? আমরা যদি ওইটাকে একটু ধরে ছুঁয়ে দেখতে পারতাম, তখন সেই সেই যে একটা আশা, সেই যে একটা ইচ্ছা যে ভাইরাস ছুঁয়ে দেখবো বা চোখে দেখবো, সেই আশা থেকে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্ট্যানলি। তার নাম কি বলো? স্ট্যানলি। স্ট্যানলি কি করলেন? 1 টন তামাক পাতা কিনলেন। জমিদার ছিলেন, তামাকের চাষ ছিল 1 টন। দেখা গেল যে পুরো মাঠ ওই টিএমভি ভাইরাসে একেবারে ছেয়ে গেছে। উনি বললেন যে যত আক্রান্ত তামাক পাতা নিয়ে আসো। 1 টন থেকে উনি 1 চামচ পরিমাণ টিএমভি ভাইরাস আলাদা করলেন। উনি কি করলেন? 1 চামচ পরিমাণ টিএমভি ভাইরাস আলাদা করলেন। ব্যাস। এই যে প্রথম উনি 1 চামচ পরিমাণ টিএমভি ভাইরাস আলাদা করলেন, মানুষ স্বচক্ষে দেখলো যে এইটাই ভাইরাস। হ্যাঁ, এটা এখন ধরা যায়, ছোঁয়া যায়, খালি চোখে দেখা যায়, যেহেতু একসাথে অনেক আছে। হ্যাঁ, তো সেই জন্য এই স্ট্যানলিকে আমরা কি বলি বলো? স্ট্যানলিকে আমরা বলি ভাইরোলজির জনক। স্ট্যানলিকে কি বলি বলো? দ্য ফাদার অফ ভাইরোলজি। কি বলি বলো? ফাদার অফ ভাইরোলজি। আচ্ছা, ঠিক আছে। এরপর আরো অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, এই জিনিসটা, ভাইরোলজি জিনিসটা আরো বেশি উন্নত হয়েছে। যেমন দেখো, দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে এফসি বর্ডেন, বা যেটাকে আমি ব্যাডেন বলতে পারি, একজনের নাম হচ্ছে পিরি। হ্যাঁ, ঠিক আছে। তার আমি এটা বাইডেন দিয়ে মনে রাখতাম, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন প্রেসিডেন্ট কে, বাইডেন। বর্ডেন, বাইডেন দিয়ে মনে রাখতাম। তো বর্ডেন এবং বাইডেন কি করলেন? ওই যে একটু আগে আমরা পড়ে আসলাম ভাইরাস জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, রাসায়নিক গঠন কেমন, সেইটা ওনারা আবিষ্কার করেন যে এই একটা ভাইরাস, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে এবং চারপাশে প্রোটিন থাকে। আচ্ছা, এই ঘটনা ঘটার পর একটা বিশেষ টাইপের ভাইরাস আবিষ্কার হইল, এবং এই টাইপের ভাইরাসটা যিনি নিয়ে আসলেন, তিনি হচ্ছেন আর এস শেফারম্যান। শেফার কাকে বলে জানো? সোফার বা শেফার কাকে বলে? যারা বিলাসবহুল গাড়ি, হ্যাঁ, লিমোজিন টাইপের গাড়ি যারা চালায়, হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে শেফার। ওই চালকরা অনেক বেশি দক্ষ হয়। তো এই যে শেফারম্যান, হ্যাঁ, শেফারম্যান এবং মরিস, শেফারম্যান এবং মরিস তারা একটা বিশেষ ধরনের ভাইরাসকে নিয়ে আসলেন, যেটা নীলাভ সবুজ শৈবাল, যেটা বা সায়ানো ব্যাকটেরিয়া, এটাকে ধ্বংস করতে পারে। এবং এই ভাইরাসের তার নাম তারা দিলেন হচ্ছে সায়ানোফাস। নামটা কি দিলেন তারা? সায়ানোফাস। একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এই যে আমি নাম বলছি নীলভ সবুজ শৈবাল, নাম কি বলছি বলো? নাম বলছি নীলভ, নীলভ সবুজ শৈবাল। এই নীলভ সবুজ শৈবাল যখন প্রথম নামকরণ করা হইল, ওকে কিন্তু শৈবাল ভেবেই নামকরণ করা হয়েছে। ইংরেজিতে এটাকে বলা হয় ব্লু গ্রিন অ্যালজি, বিজিএ, ব্লু গ্রিন অ্যালজি। ঠিক আছে? ওটাকে কিন্তু শৈবাল ভেবেই নামকরণ করা হয়েছিল। এরপর যে ঘটনা ঘটলো, যে বিজ্ঞানীরা ভালো করে খেয়াল করে দেখলো, হাই হাই, এর মধ্যে সবুজ রং আছে, সেটা খানিকটা নীলাভ। আমরা ভাবছিলাম যে এর মধ্যে ক্লোরোফিল আছে, এ নিজের খাদ্য নিজে তৈরি করে। ওইভাবে তো চেক করে দেখে নাই তারা। যতটুকু তাদের ইকুইপমেন্ট ছিল সেইটা দিয়ে চেক করছে। সেই সময় অত বেশি ইকুইপমেন্ট ছিল না। ওরা নামকরণ করে ফেলছে শৈবাল। এটা সব থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে নামও শৈবালের। কিন্তু কদিন পর দেখা গেল, হাই হাই, এই নীলভ সবুজ শৈবালে যে সেলগুলো আছে, হ্যাঁ, সেগুলো আদি কোষ। সেগুলো কি কোষ বলো? আদি কোষ। এখন আমরা তো জানি শৈবাল মানেই সেখানে থাকবে প্রকৃত কোষ। শৈবাল মানেই সেখানে থাকবে কি? প্রকৃত কোষ। অথচ এই নীলভ সবুজ শৈবালে আছে আদি কোষ। তখন বিজ্ঞানীরা বুঝলো যে মহা একটা ভুল হয়ে গেছে। এটা আসলে শৈবাল না, এটা একটা ব্যাকটেরিয়া। তখন মানুষ খেয়াল করলো ব্যাকটেরিয়ার তো আসলে নীল আর সবুজ রং থাকার কথা না। পর দেখা গেল এই ব্যাকটেরিয়া কিছু পরিমাণ এই ক্রোমোফিল, হ্যাঁ, বা বিশেষ ধরনের একটা ক্রোম বা একটা রং ধারণ করে, যেই কারণে এটার রং নীলাভ সবুজ হয়। তো এটা তো আর ঠিক করা যায় না।
আমরা তো অ্যাটম মানেও পড়ি অবিচ্ছেদ্য, কিন্তু আমরা তো জানি পরমাণুকে ভাঙা যায়, পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। তো সেই জন্য এই নীলব সবুজ শৈবাল নামটাই থেকে গেল, ব্লু গ্রিন অ্যালজি নামটাই থেকে গেল। কিন্তু আমরা এটাকে এখন আর বললাম না যে এটা একটা শৈবাল। আমরা জানি যদিও নাম নীলব সবুজ শৈবাল, কিন্তু এটা কি বলো একটা, এটা একটা সায়ানো ব্যাকটেরিয়া। এটা কি একটা সায়ানো ব্যাকটেরিয়া। তো এই সায়ানো ব্যাকটেরিয়াকে যে ধ্বংস করতে পারে, সায়ানো ব্যাকটেরিয়াকে যে ধ্বংস করতে পারে সেটাকে আমি বলি আবার এর নাম অনুসারে সায়ানোফাজ। কি ফাজ বলো? সায়ানোফাজ। এই দেখো এই লাস্টে ফাজ শব্দটা আসছে না? ফাজ মানে কিন্তু ভক্ষণ করা। ফাজ মানে কি বলো? ফাজ মানে ভক্ষণ করা। তার মানে এই সায়ানো ব্যাকটেরিয়াকে যে ভক্ষণ করে সেই ভাইরাসের নাম হচ্ছে সায়ানোফাজ। ক্লিয়ার অ্যাজ ওয়াটার, তাই না? ইজি না বলো? ইজি কিন্তু। অনেক বিজ্ঞানীর নাম বলে অনেকে, আসলে ইজি, তুমি যদি পড়ো তাইলে ইজি। তাহলে এরপর অনেকজন অনেক ধরনের গবেষণা করছে এই নিয়ে ভাইরোলজির উন্নতির জন্য। তারপর বিজ্ঞানী লোভ, এই বিজ্ঞানী অনেক গবেষণা করলো, সেই রাত দিন কষ্ট করে গবেষণা করার পর মানুষ তো চিন্তা করতেছে হ্যাঁ ভাইরাস উল্টাই ফেলতেছে। তারপর মানুষজন সব আসছে যে বলো ভাইরাস অ্যাকচুয়ালি কি। তো উনি ওনার সমগ্র গবেষণালব্ধ তথ্য একত্রে নিয়ে বলল ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস ভাইরাস। তাহলে উনি কি বললো? ভাইরাস ভাইরাসই। এবং এই যে কথাটা বললাম এটা শুধু মজা করে বললাম না, এই জিনিস পরীক্ষায় আসছে যে ভাইরাস ভাইরাসই এই কথা কে বলেছিলেন বা লোভ কি বলেছিলেন। তাহলে এই যে এম লোভ তিনি কি বলেছিলেন? ভাইরাস ভাইরাসই। এরপর আরো অনেক ধরনের ভাইরাস আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে সব থেকে যে তোমার হচ্ছে কঠিন ভাইরাস, হ্যাঁ, যেমন সব থেকে ভয়ানক ভাইরাসের মধ্যে একটা আছে হচ্ছে এইচআইভি ভাইরাস, যেটা এইডস রোগ তৈরি করে। তো এইচআইভি ভাইরাস কে আবিষ্কার করেন? এইচআইভি ভাইরাস আবিষ্কার করে কে গেল? বিজ্ঞানী গেল। এইচআইভি ভাইরাস আবিষ্কার করে কে গেল? বিজ্ঞানী গেল। তাহলে মনে রাখবা যে এইচআইভি আবিষ্কার করে কে গেল? বিজ্ঞানী গেল। আচ্ছা, এরপর দেখো হার্ভেজে অল্টার। হার্ভিজে অল্টার, ঠিক আছে, তার নাম হচ্ছে কি অল্টার। অল্টার মানুষের একটা নীরব ঘাতক ব্যাধি, মানুষের অনেকগুলো নীরব ঘাতক ব্যাধি আছে। তো তার মধ্যে একটা নীরব ঘাতক ব্যাধি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। কোন ভাইরাস? হেপাটাইটিস সি ভাইরাস। এই সি ভাইরাসের যে ভাইরাসটা সেটা আবিষ্কার করেন। আর এই ব্যার্ডেন এবং পিডি তারা যে রাসায়নিক গঠন ব্যাখ্যা করছেন সেটা আমরা আগেই পড়ছি। ব্যাস। তো এই যে আমি একটু আগে বলছিলাম যে মানুষের নীরব ঘাতক ব্যাধি, এটা জেনে রাখো যে মানুষের হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হ্যাঁ, এগুলোকেও কিন্তু নীরব ঘাতক ব্যাধি বলা হয়, কারণ মানুষ অ্যাকচুয়ালি টেরও পায় না, হুট করে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, এই কারণে বলা হয় হচ্ছে নীরব ঘাতক ব্যাধি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ভাইরাসের ইতিহাস পড়া হয়ে গেল। এরপর দেখবা ভাইরাসের আবাসস্থল। ভাইরাস অ্যাকচুয়ালি সব জায়গাতে থাকতে পারে, তবে একটাই শর্ত, যদি জীবদেহে থাকে তাহলে সক্রিয়, যদি জীবদেহে না থাকে তাহলে নিষ্ক্রিয়। ঠিক আছে? এমনকি যে ভাইরাস একটু আগে জীবদেহ থেকে ছিটকে পড়ছে সে নিষ্ক্রিয়, ওইটাকে যদি আবার ফেরত দেওয়া হয় জীবদেহে আবার সক্রিয় হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে ভাইরাসের আয়তন। আগেই বলছি ভাইরাস কিন্তু শুধু আণুবীক্ষণিক বললে ভুল, ডাহা ভুল, অতি আণুবীক্ষণিক। কারণ আণুবীক্ষণিক বললে তাদেরকে শুধু মাইক্রোস্কোপে দেখা যাইতো, বাট ভাইরাসকে দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। তো সেদিক থেকে তুমি দেখো ভাইরাসের যতগুলো আকার সবগুলো ন্যানোমিটার এককে। কোন এককে দেখো? ভাইরাসের আকারগুলো ন্যানোমিটার এককে। তার মানে 1 ন্যানোমিটার মানে কি 10⁻⁹ হিউজ ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স, খুবই ছোট। তাহলে সেই দিক থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসের গড় ব্যাস, গড় ব্যাসটা মুখস্থ রাখো অন্তত। আর কিছু মুখস্থ রাখতে বলবো, এটাও মুখস্থ রাখো। ভাইরাসের একটা গড় ব্যাস হচ্ছে 8 to 300 ন্যানোমিটার। হ্যাঁ, এরপর দেখো কয়েকটা ভাইরাসের নাম দেওয়া আছে স্পষ্ট করে। আমরা পোলিও ভাইরাসের নাম শুনছি না, বাচ্চাদের পোলিও হয়। তো এই যে পোলিও, এই পোলিও ভাইরাসটা সাধারণত 12 ন্যানোমিটারের হয়, তার মানে কিন্তু খুবই ছোট। তারপর দেখো বড় ভাইরাসের যে 300 ন্যানোমিটার আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে টিএমভি। টিএমভি তাহলে কিভাবে মনে রাখবা? এই দেখো টিএমভি না, টি তে কি 3 আর এমভি তে শূন্য শূন্য দিয়ে দিলা। টি তে 3 আর এমভি তে শূন্য শূন্য দিয়ে দিলা, তাহলে তোমার মনে হলো যে টিএমভি 300 ন্যানোমিটার। ব্যাস। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি যদি গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ যে ভাইরাসটা, দেখা যায় ওদের মুখ এবং খুরের মাঝখানে, তোমরা দেখছো কিনা যে গরুর কিন্তু খুর এভাবে ভাগ করা, খুরের মাঝখানে কিন্তু নরম মাংস। এই যে মাংস, এখানে যখন ঘা হয় এটাকে বলা হয় ফুট অ্যান্ড মাউথ রোগ। ঠিক আছে? ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। ওটা ফুট অ্যান্ড মাউথ ভাইরাসের কারণে হয়। ওই ভাইরাসটা কিন্তু সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস। তাহলে গবাদি পশুর যে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস বা ফুট অ্যান্ড মাউথ রোগ তৈরি করে যে ভাইরাস, সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস। কত দেখো? 8 to 12 ন্যানোমিটার। 8 to 12 ন্যানোমিটার। এরপর ভ্যাক্সিনিয়া আর ভ্যারিওলা ভাইরাস আছে। ভ্যাক্সিনিয়া ভ্যারিওলা ভাইরাস, এটা 280 থেকে 300 ন্যানোমিটার। দেখো টিএমভিও কিন্তু আমরা 300 ন্যানোমিটার পড়ছিলাম। আর মোটামুটি গোল আলু মোজাইক ভাইরাস, বসন্তের ভাইরাস বড় হয়, এগুলো জাস্ট একবার চোখে দেখতে পারো। বাট পোলিও ভাইরাস, টিএমভি এবং এই যে আমার সব থেকে ক্ষুদ্রতম, মুখস্থ করা লাগবে লাগবে লাগবে। ঠিক আছে?
আচ্ছা গেল। এইবার চলে আসলো হচ্ছে ভাইরাসের অনেক আকার বা অনেক ছবি দেওয়া আছে এর মধ্যে। এবার চলে আসলো হচ্ছে ভাইরাসের প্রকৃতি। তো ওই যে বললাম বিজ্ঞানী লোভ কি বলছিল, অনেক গবেষণার পর বলল, আচ্ছা ভাইরাসকে জীবের সাথে তুলনা করছি, ভাইরাসে জীবের কোনো বৈশিষ্ট্য নাই। কারণ জীবের বৈশিষ্ট্য থাকতে গেলে ওই কোষে বিক্রিয়া হওয়া লাগবে। ভাইরাসের মধ্যে এনজাইমও নাই, পুষ্টিও নাই, বিক্রিয়াও হয় না। তাহলে ভাইরাসকে জীব থেকে আগেই বাদ দিলাম। আবার ভাইরাসের যে জড় বলবো, দেখা যাচ্ছে যে ভাইরাসের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়। কোন জড় নিজের মাল্টিপ্লিকেশন করে? কখনো একটা ইটকে দেখছো যে একটু পরে গর্ভ ধারণ করে দুইটা ইটের জন্ম দিল? কখনো হয় না। তাহলে ভাইরাসকে পুরোপুরি জড়ও বলতে পারছি না। সেই হিসেবে উনি বললেন ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাসটা কি বলো? ভাইরাসই। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্যালে। তার নাম কি? স্যালে। তো এইবার হচ্ছে তোমাদের একটা গল্প বলি। আমাদের যখন আমি বায়োলজি পড়তাম, যখন নতুন নতুন গেছি, হ্যাঁ মানে আমি প্রথম থেকে বেশ ফাঁকিবাজ ছিলাম। তো এই হচ্ছে এখানে স্যার পড়তে দিছে, রিডিং পড়তে দিছে কলেজে, পড়ো, এই জায়গাটা পড়ো। তো আমার এক ফ্রেন্ড আছে, হ্যাঁ, ও পড়তেছে এইভাবে, 1974 খ্রিস্টাব্দের বিজ্ঞানী সালে। তো ও বেশ মানে ইয়ার্কি ছিল। যাই হোক, তো এই জিনিসটা এখনো মনে পড়ে, এই কারণেই সম্ভবত এইটা একবার হচ্ছে আমি কোন একটা এক্সামে আসছিল, আমি পারছিলাম এটা, যে সালে দিয়ে মনে রাখছিলাম। যাই হোক, বিজ্ঞানী সালে উনি বলেন যে কি, যে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। তার মানে দুইটার কোনোটাই পুরোপুরি না, দুইটার মাঝামাঝি থাকা একটা বস্তু। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর আসা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। এই যে আমার সিকিউ শুরু হচ্ছে, দেখো আমি বিশ্বাস করো এই জিনিস থেকে সিকিউ আসে, এবং তুমি যদি বোর্ডের কোশ্চেন খুলে দেখো, প্রচুর আসছে। কিভাবে আসছে? যে কোনোভাবে উল্লেখ করছে বা নির্দেশ করছে ভাইরাসকে, তারপর বলছে উক্ত বস্তুর জীবীয় বৈশিষ্ট্য লেখো, লিখছে উক্ত বস্তুর জড় বৈশিষ্ট্য লেখো। তাহলে তোমার কিন্তু জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য মনে রাখতে হবে। ঠিক আছে। এবং পরীক্ষার হলে আমরা যেটা চাই, পয়েন্ট বাড়াইতে, কিভাবে পয়েন্ট বাড়াবো সেটাও আমি দেখাবো। দেখো, বলতেছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য, তার মানে আমার কিন্তু প্রথমে জড় বৈশিষ্ট্যগুলো আনবে। কি কি দেখো, প্রথমে বলতেছে জড় বৈশিষ্ট্য মানে কি, জড় জিনিসের ওইভাবে কিন্তু কোষ থাকে না, তাই না? জীবিত কোষ তো থাকে না, তাহলে সেই সময় বলবো ভাইরাস অকোষীয়। ভাইরাসটা কি বলো? ভাইরাস অকোষীয়। প্রথম ব্যাপার আমার গেল, তার মানে ভাইরাসে কোন কোষ নাই। তারপর দ্বিতীয় যে ব্যাপারটা বলতেছে, ভাইরাস অতি আণুবীক্ষণিক। এই জিনিসটা আমরা দেখছি, আণুবীক্ষণিক বললে ভুল হবে, ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক বা ভাইরাস অতি আণুবীক্ষণিক। তারপর বলতেছে এদের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, রাইবোজোম, একটা কোষের যা যা থাকার কথা, যে সব অঙ্গাণু থাকার কথা, কিচ্ছু নাই। তার মানে এই আমার গেল হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় ব্যাপারটা কি, সেটা হচ্ছে তুমি আদি কোষ বলো কি প্রকৃত কোষ বলো, বেঁচে থাকার জন্য ওই কোষের মধ্যে নিউট্রিশন বা পুষ্টি দরকার। ওই কোষকে বিভিন্ন বিক্রিয়াও সম্পাদন করা দরকার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য। ভাইরাসের না কোনো পুষ্টি ব্যবস্থা আছে, না কোনো বিপাকীয় এনজাইম আছে। তার মানে সেই সময় আমি কি বলতেছি, এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই। বিপাকীয় এনজাইম নেই মানে কি, বিপাকীয় এনজাইম কখন লাগে? আমি খাবার খাচ্ছি, কোনো একটা বিয়ের দাওয়াতে গেছি, কবজি পর্যন্ত ডুবিয়ে মাংস খাইছি, মাংস তো এমনি এমনি হজম হবে না, আমার সেই মাংস হজম করার জন্য বিপাকীয় এনজাইম লাগবে। তাহলে দেখা যাচ্ছে খাদ্য গ্রহণই যদি না করি, বিপাকীয় এনজাইম থেকে লাভ আছে? তাহলে ও বিপাকীয় এনজাইমও নাই, কারণ হচ্ছে ও খাদ্য গ্রহণ করে না। আর খাদ্য যদি গ্রহণ না করে, ওর দেহে কোনো পুষ্টিক্রিয়া নাই। অদ্ভুত ব্যাপার ভাইরাসের, হ্যাঁ, কিভাবে যে চলে আল্লাহ জানে। যে ওর কোনো কি নাই বলো, কোনো পুষ্টিক্রিয়া নাই, কোনো খাবার গ্রহণ করে না, সেই খাবার হজম হওয়ার জন্য কোনো এনজাইম নাই। পরপর মনে রাখবো জাস্ট। এরপর দেখো, এরপর বলতেছে কি, যে ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। একটু আগে যে বললাম, যে তোমাকে যদি ভাইরাসকে দেহ থেকে বাইরে বের করে ফেলে দেওয়া হয়, ও নিষ্ক্রিয়, ওর নিজের সংখ্যা বৃদ্ধি করার কোনো সুযোগ নাই। ও তখনই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে বা বেঁচে থাকতে পারে বা সক্রিয় থাকতে পারে, যখন ও কোনো একটা কোষের উপর পরজীবী হয়ে বাঁচে। এই জন্য এটাকে কি বলা হয় বলো? ভাইরাসকে কি বলা হয়? অবলিগেট 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 প্যারাসাইট বলা হয়। কি বলা হয়? অবলিগেট প্যারাসাইট বলা হয়, তাই না? আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, এরপর ওই যে আইভোনেভস্কি, হ্যাঁ, ওর একটা আবিষ্কার, সেটা হচ্ছে তুমি যদি ব্যাকটেরিয়া রোধক কোনো একটা ফিল্টার নাও, তাহলে সেখানে কিন্তু ভাইরাস ফিল্টার করতে পারবা না। কারণ ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে, ফিল্টারগুলোর যে ছিদ্র, ভাইরাস তার থেকেও ছোট। ফলে ওই ছিদ্র দিয়ে অনায়াসে ভাইরাস ভেতরে ঢুকে নিচে পড়ে যাচ্ছে, ওইটাতে ফিল্টার করা যাচ্ছে না। আচ্ছা, এরপর দেখো কি বলতেছে, ভাইরাসকে কিছু জিনিস করা যায়। কি কি নাম দিছে দেখো, নামগুলো আমরা একটু পড়বো। প্রথমত, ভাইরাসকে কেলাসিত করা যায়। আমরা সোডিয়াম ক্লোরাইডের কেলাস তৈরি করি না, লবণের কেলাস, মনে আছে? তারপর ওইটাকে দ্রুত করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালি। তাহলে ভাইরাসকে কেলাসিত করা যায়। আবার তুমি যদি ভাইরাসকে একটা যন্ত্রে নিয়ে, হ্যাঁ, তুমি যদি প্রচন্ড রকম ঘোরাও, তাহলে তুমি ভাইরাসকে সেন্ট্রিফিউজও করতে পারবা। কি করতে পারবা? সেন্ট্রিফিউজ করতে পারবা। আবার এক জায়গাতে ভাইরাসের ঘনত্ব বেশি, আর এক জায়গাতে ভাইরাসের ঘনত্ব কম, দিলে দুই দিকে মিশায়ে
বেশি ঘনত্বের ভাইরাস থেকে ভাইরাস কিন্তু সাঁতরে সাঁতরে কম ঘনত্বের দিকে চলে যাবে, তার মানে ভাইরাসের ব্যাপনও করা যায়। ঠিক আছে, আবার দেখো আমরা সাসপেনশন ব্যাপারটা জানি না, তাহলে সাসপেনশনে কিন্তু একটা সাইজ লাগে, সাসপেনশনের সাইজটা ম্যাটার করে। তুমি তুমি যদি উপযুক্ত দ্রাবক ইউজ করো, তাহলে ভাইরাসের সাথে সেই দ্রাবক মিশিয়ে তুমি কি করতে পারবা, অর্থাৎ এই দ্রাবক এখানে কি বলো, পানি, পানির সাথে মিশিয়ে তুমি ভাইরাসের সাসপেনশন তৈরি করতে পারবা। চিয়ার্স। তারপর দেখো চলে আসছে কি, তলানিকরণ করা যায়, ইংরেজিতে কি বলি, সেডিমেন্টেশন করা যায়। আমরা অতিরিক্ত দ্রবণে দেখি না দ্রব তলানি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব ভাইরাস যখন আমি এত পরিমাণে মেশাচ্ছি যে সেটা সম্পৃক্ত দ্রবণের থেকেও বেশি, তখন অতিরিক্ত ভাইরাস নিচে তলানিকরণ হবে, তাই না? তাহলে সবগুলোই কিন্তু বোঝা যাচ্ছে, আমার নামগুলো জাস্ট পড়তে হবে, নামগুলো। ভুল কোথায় যাই আমি বলি, আমি দেখছি ভুল কোথায় যাই, সেই জন্য তোমাদের বলছি, সাবধান করছি। ভাইরাসকে ব্যাপন করা যায়, অবিশ্রবণ করা যায় না। এই জায়গাতে মানুষ বলে, মানুষ পড়ে আচ্ছা, হ্যাঁ কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, বাকি শব্দ আর পড়ে না। তারা দেখে ব্যাপন শব্দ যেহেতু আছে, অবিশ্রবণ হয়তো কোথাও না কোথাও আছে, অবিশ্রবণ কিন্তু নাই। তাহলে সেই সময় কি বলতেছো, যে ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশে সাসপেনশন তৈরি করা যায়, আবার সেডিমেন্টেশন বা তলানিকরণ করা যায়, বাট কোন জায়গাতে ব্যাপন শব্দটা নাই, সুতরাং এই জিনিস আসলে অফকোর্স ওইটাই ভুল বা ওইভাবে করা যায় না। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। এরপর দেখো চলে আসো, এবার বলতেছে জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, এই কথা তো আমরা অলরেডি জানি, তাই না? জীবকোষের বাইরে গেলে ভাইরাসের কোনো কাজ নাই, ওটা নিষ্ক্রিয়, না সংখ্যা বৃদ্ধি করতে পারবে, না সক্রিয় হয়ে রোগ তৈরি করতে পারবে। কোথায় রোগ তৈরি করবে, রোগ তৈরি করার তো সুযোগ নাই। তারপর কি বলতেছে, ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই। এই দৈহিক বৃদ্ধি আছে, তোমাদের মধ্যে অনেকে আসো না, প্রচুর খাও কিন্তু শুটকো, কোনোভাবেই গায়ে মাংস লাগে না, বলে না যে এই ছোড়া বাড়ে না। আমাদের ঝিনাইদহের একটা অঞ্চলের একটা ভাষা এটা, এই ছোড়া বাড়ে না, মানে এই যে ছেলেটা তার ফিজিক্যাল গ্রোথ নাই। তাহলে ভাইরাস ও না পুষ্টি নাই, না খাবার নাই, না সেটাকে হজম করার কোনো এনজাইম আছে, ওর কি বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে তোমরা আমাকে বলো, একটা মানুষ তো ছোটবেলায় থাকে একেবারে বেবি, একটা ছোট্ট বাচ্চা, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়, তার মানে ওটা কিন্তু তার গ্রোথ। যেহেতু ভাইরাসের কোনো পুষ্টি ব্যবস্থা নাই, ভাইরাসের কি কোনো বেবি অবস্থা বা ভাইরাসের কি কোনো বড় অবস্থা থাকার কথা? না। তাহলে সেই হিসেবে তুমি বুঝতেছো, ভাইরাস যখন জন্ম নেয় তখন সে পূর্ণাঙ্গ সাইজে জন্ম নেয়। ওই ভাইরাস যদি কোনো কারণে ধ্বংস হয়, সে পূর্ণাঙ্গ সাইজেই ধ্বংস হয়। তার পুরো জীবনে কোথাও গ্রোথ বা কোনো জায়গাতে আমার কি নাই বলো, গ্রোথের বেশি বা কম নাই। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো আসছে কি, ভাইরাস রাসায়নিক ভাবে কি দিয়ে তৈরি, এই যে ব্যাডেল এবং পিরি, পড়লাম না দুইজন, তারা বলে দিয়ে গেছিল যে এটা বাইরে প্রোটিন আর ভেতরে নিউক্লিক অ্যাসিডের সমাহার। তারপর দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখো এই যে বলে না জোকের মুখে লবণ পড়েছে, এই কথা বলে, জোকের গায়ে যদি তুমি লবণ দাও জোক কুচকে যায়, কারণ হলো লবণ সহ্য করতে পারে না। অনেক ক্ষেত্রে তুমি ব্যাকটেরিয়াও রোধ করতে পারো লবণ দিয়ে, কিন্তু তুমি লবণ দিয়ে দেখো, তুমি লবণ দিয়ে, ইভেন খুব শক্তিশালী অ্যাসিড দিয়ে, ইভেন ক্ষার দিয়েও তুমি কি করতে পারবা না, ভাইরাসকে তুমি প্রতিরোধ করতে পারবা না। তাহলে সেই সময় ভাইরাস কিন্তু এই তিনটাই প্রতিরোধে সক্ষম, এইগুলো দিয়ে ওকে প্রতিরোধ করা যাবে না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখো, অ্যান্টিবায়োটিক, 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 এই যে অ্যান্টিবায়োটিক, তোমরা আমাকে বলো, কমেন্টটা তো অনেকেই কমেন্ট করতেছো, তাহলে তোমরা আমাকে বলো অ্যান্টিবায়োটিক কি প্রতিরোধে খাওয়া হয়? এটা কি ব্যাকটেরিয়া প্রতিরোধে খাওয়া হয় নাকি ভাইরাস প্রতিরোধে খাওয়া হয়, বলো দেখি। অ্যান্টিবায়োটিক কি ব্যাকটেরিয়া প্রতিরোধে খাওয়া হয় নাকি ভাইরাস প্রতিরোধে খাওয়া হয়, বলো। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া প্রতিরোধে নাকি ভাইরাস প্রতিরোধে খাওয়া হয়, বলো দেখি, শুনি দ্রুত। হাই হাই, কেউ আনসার দিতেছে না, কাহিনী কি? আমার লাইফ কি খুব দ্রুত? এই তো ব্যাকটেরিয়া বলছে একজন। তো সেই হিসেবে তুমি জানো তো যে অ্যান্টিবায়োটিক এই শব্দটাই আসছে এখান থেকে, বায়োটিক, কারণ এখান থেকে ব্যাকটেরিয়াকে নির্দেশ করতেছে, তাহলে অ্যান্টি মানে বিপরীত। তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যে মেডিসিন, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য, আমি যদি ভাইরাসের কোনো কোনো এক জায়গাতে ধরো কারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কেউ, তাকে যদি আমি অ্যান্টিবায়োটিক খাই, দেই, হ্যাঁ ফার্মেসিতে হয়েছে কিন্তু অহরহ, এই জিনিস বিশ্বাস করো, ফার্মেসিতে করোনা ভাইরাসের পেশেন্ট গেছে, তাকে অ্যান্টিবায়োটিক ধরাই দিছে, লাভ আছে? করোনা তো একটা ভাইরাস, অ্যান্টিবায়োটিক খাইলে তো কোনো লাভ নাই, কারণ এটা তো ব্যাকটেরিয়া ধ্বংস করে, কোনোভাবে এটা ভাইরাসকে ধ্বংস করতে পারবে না। তাহলে সেই সময় এখানে বলছে যে অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনরূপ কি করে না, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তাহলে এইগুলো কিন্তু আমার সব কি বলো, এগুলো কি আমার সব জড় বৈশিষ্ট্য। তাহলে এই জড় বৈশিষ্ট্য পরীক্ষায় আসে, সিকিউতে আসার মতো কোশ্চেন, এবার এবার সিকিউতে আসার মতো আরেকটা কোশ্চেন, এবং এটা বেশি আসে, এটা সিকিউতে বেশি আসে। তাহলে আমি আগেই বললাম যে এই যে এত কিছু করতেছো, পড়াশোনা করতেছো, মেডিকেলে চান্স পাওয়ার জন্য এত উতলা হয়ে আছো, এইচএসসি তে জিপিএ 5 পাওয়াই লাগবে, আই এম জিপিএ 5, কারণ কি?
কারণটা হচ্ছে দিন শেষে কিন্তু তোমার এই সন্তান সন্ততি পেটে অনেকগুলো ছা নিয়ে আসা। এই হচ্ছে কারণ। মানুষ অবশ্যই চায় প্রজননের মাধ্যমে নিজের একটা অস্তিত্ব পৃথিবীতে থাক, যখন সে থাকবে না। তাহলে সেই হিসেবে জীবের প্রথম কাজটা এখানে প্রকাশ করছে। তার মানে তার মনে অ্যাকচুয়ালি কি চলে? মনে তো এইসবই চলে। তাহলে সেটা কি দেখো, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে বা মাল্টিপ্লিকেশন করতে পারে। কেন এটাকে রিপ্রোডাকশন বললো না? কারণ রিপ্রোডাকশনে যে প্রসেসে হয়, একটা মেল একটা ফিমেল থাকে, হ্যাঁ, সেই প্রসেসটা ভাইরাসের ক্ষেত্রে লাগে না। কখনো মেল ভাইরাস ফিমেল ভাইরাস এরকম সমস্যা নাই। একটা ভাইরাস নিজের সংখ্যা বৃদ্ধি করে, ইভেন রিপ্রোডাকশনের যে প্রসেসগুলো তার কোনো প্রসেস এর সাথে মিল নাই। কিন্তু যেহেতু সংখ্যা বৃদ্ধি হয় রিপ্রোডাকশনের মতোই, তাই নাম দিছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রসেসটা কি দেখো, বলতেছে নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। তার মানে দেখো, যে ভাইরাসটা থেকে অসংখ্য ভাইরাস তৈরি হইল, যে ভাইরাস থেকে অসংখ্য ভাইরাস তৈরি হইল, স্বাভাবিকভাবেই এই প্রত্যেকটা ভাইরাসে এই প্রথম ভাইরাস বা যেটাকে আমি মাতৃ ভাইরাস বলছি, সেই ভাইরাসের বৈশিষ্ট্য থাকবে, কারণ হুবহু জাস্ট কপি পেস্ট হয়েছে, শুধু কপি পেস্ট হয়েছে। তাহলে সেই সময় মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্যই থাকবে। আমি বলতে পারছি একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে, তাই না? তাহলে ব্যাকটেরিয়া, মানে মনে করা হচ্ছে কোন এক জায়গার এইচআইভির ভাইরাস, সে কিন্তু তার মতো এইচআইভি ভাইরাসই তৈরি করবে, সে কিন্তু অন্য ভাইরাস তৈরি করতে পারবে না। আচ্ছা দেখো, এরপর বলতেছে ভাইরাসের দেহে জেনেটিক বস্তু ডিএনএ, দেখো এখানে একটা সুন্দর অথবা আছে। কি আছে? অথবা আছে। অথবা আরএনএ, এবং এই ডিএনএ অথবা আরএনএ এর সাথে প্রোটিন দিয়ে গঠিত। তার মানে কি বুঝলা? যে একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকতে পারে না, আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, এবং অফকোর্স সেটাকে ঘিরে কি থাকবে? প্রোটিন থাকবে, তাই না? আচ্ছা, এরপর চলে আসো। এই ব্যাপারগুলো হয়ে গেল। তারপর কি বলতেছে, ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এই নিয়ে দুইবার ব্যাখ্যা দিছি যে বাধ্যতামূলক পরজীবী জিনিসটা কি, আর ব্যাখ্যা দেব না। তারপর বলতেছে কি, ভাইরাসের এই যে দুইটা শব্দ, দেখো একটা হচ্ছে পরিব্যাক্তি, শব্দটা কি দেখো, আমার সাথে উচ্চারণ করো, পরিব্যাক্তি। আরেকটা হচ্ছে প্রকরণ, বা ইংরেজিটা কি দেখো, ভ্যারিয়েশন। তাহলে সেই হিসেবে পরিব্যাক্তি মানে মিউটেশন, একটা হচ্ছে ভ্যারিয়েশন। এবার আমি তোমাদের একটু বোঝাই। যখন করোনা ভাইরাস হুট করে একটা পর্যায়ে শুনলা না, আগের থেকে শক্তিশালী রূপে ফিরছে করোনা, এরকম বলতেছিল না? এবং তখন আমরা অনেকগুলো ভ্যারিয়েন্টের, মানে অনেকগুলো নাম শুনতেছিলাম না, যে করোনার মিউটেশন হচ্ছে। এই জিনিস শুনছো তোমরা, যে করোনার কি হচ্ছে? মিউটেশন হচ্ছে, এবং করোনা তখন আরো শক্তিশালী হচ্ছে। তো কোনো একটা ভাইরাস যখন কোনো একটা দেহকে বোঝে যে এই দেহ উইক, এবং ও ওই দেহকে একদম জেকে বসে, যে এই দেহকে একদম সব দিক থেকে সব সিস্টেম আমি ডাউন করে দেবো, তখন নিজেকে ও কি করে, মিউটেশন বা নিজের জিনের চেঞ্জ করে ও নিজেকে আরো শক্তিশালী বানায়। এই আরো শক্তিশালী বানায় জিন চেঞ্জ করে, এটাকে বলা হয় হচ্ছে মিউটেশন, বা বাংলা কি বলো, পরিব্যক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে প্রকরণ জিনিসটা কি? প্রকরণ হচ্ছে যখন কি হইলো, করোনার টিকা দেওয়া হইলো, তখন করোনা বুঝলো হাই হাই, আমার প্রতিরোধী বিভিন্ন ঔষধ আমার কাছে আসা শুরু করছে। আগে যে পরিমাণ একজন মানুষকে উইক করে রাখতে পারতাম, এখন আর পারতেছি না। এইভাবে যদি চলতে থাকে, এই ঔষধ তো আমার পুরো বংশ ধরে নির্মূল করে দেবে। তাহলে কি করা যায়? আমি চুপটি করে নিজের শক্তি কমিয়ে এই দেহের মধ্যেই থেকে যাব, এমন ভাবে থাকবো যে আমার কারণে এই দেহে কোনো রোগ তৈরি হবে না। কিন্তু যখনই সুযোগ আসবে, দেহ যেই আবার উইক হবে, আমি আবার মিউটেশন করে শক্তিশালী হব। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝলাম, মিউটেশনে একটা ভাইরাস অ্যাকচুয়ালি নিজে কি হয়, শক্তি বৃদ্ধি করে। আর ভ্যারিয়েশনের মাধ্যমে বা ভ্যারিয়েন্ট তৈরির মাধ্যমে করোনা কি করে বলো? সাধারণত ভ্যারিয়েশনের মাধ্যমে যে শক্তি কমিয়ে এমন ভাবে দেহের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বা এমন অবস্থায় থাকে, অ্যাবসেন্ট মতো অবস্থায় থাকে, যে আমরা টেরই পাই না আমার দেহে কোনো রোগ আছে বা কোনো ভাইরাস আছে। কেন? কারণ ও চায় যে একটা সঠিক সময় আসুক, যখন মানুষটা অসুস্থ হবে তখন আমি আবার ধরবো। বুঝছো? তাহলে সেই হিসেবে এই ভ্যারিয়েশন তৈরি হইলে ভাইরাস দুর্বল হয়, মিউটেশন হইলে ভাইরাস শক্তিশালী হয়। ইজি ব্যাপার, বেসিক জিনিস। চলে আসো, এরপর চলে আসো, এদের অভিযোজন ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে বলো? অভিযোজন। তার মানে হিসেবে এরা অ্যাডাপ্ট করতে পারে, এক জীবদেহ থেকে আরেক জীবদেহে গেল। ইভেন এমন হয়, এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে গেল, তোমরা পড়ছো এই জিনিসের নাম ইমার্জিং ভাইরাস। তাইলে এই যে একটা জীবদেহ তার থেকে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির আরেকটা জীবদেহে গিয়েও সে রোগ তৈরি করছে, তাহলে এই ক্ষেত্রে কি তার অ্যাডাপশন পাওয়ার আছে না? অ্যাডাপটিভ পাওয়ার কিন্তু তার খুবই ভালো। এরপর বলতেছে কি দেখো, এদের জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। এই যে আমরা বললাম মিউটেশন, ইটস এ পারফেক্ট এক্সাম্পল অফ জেনেটিক রিকম্বিনেশন। তার মানে এই জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে বলেই কিন্তু কি করছিল, নিজের একটা শক্তিশালী রূপ তৈরি করছিল। হ্যাঁ, তাহলে দেখো এই যেখানে দেওয়া আছে, নোভেল করোনা ভাইরাসের জিনোমে ডিলিউশন ঘটতে দেখা যাচ্ছিল। এই ডিলিউশন জিনিসটা কি জানো? এই ডিলিউশন হচ্ছে এই ভ্যারিয়েশনের একটা প্রসেস। ডিলিউশনে কি হচ্ছে দেখো, সংক্রমণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাহলে এই যে বললাম যে একটু আগে, ভ্যারিয়েশনে ভ্যারিয়েন্ট যখন তৈরি হয়, দেখা যায় ভ্যারিয়েন্ট গুলোর পাওয়ার আস্তে আস্তে কমছে, ও দেহের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে চাচ্ছে, এবং তার একটা প্রসেস হচ্ছে ডিলিউশন। ঠিক আছে? তার পাশেই
এটা যে আসলেই ডিলিউশন সেটা বোঝার উপায় কি, পাশে দেখো লেখা আছে এটা নতুন নতুন প্রকরণ সৃষ্টি করে। এই দেখো প্রকরণ, এই যে প্রকরণ। ক্লিয়ার না? বলো ক্লিয়ার, জোরসে চিল্লায় বলো ক্লিয়ার। একটু আগে দেখলাম 55, এখন দেখি 39। বড়ই অদ্ভুত অবস্থা। আচ্ছা, এরপর দেখো তাহলে মোটামুটি আমাদের এই বিষয়গুলো শেষ। এবার চলে আসা হচ্ছে ভাইরাসের গঠনে। গঠন আমরা সবাই জানি, অলরেডি পড়ে আসছি। প্রথম ব্যাপারটা কি, সেটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু বা সেন্ট্রাল কি এলিমেন্ট থাকে, সেন্ট্রালি কোন এলিমেন্টটা থাকে। তো আমরা বলছি যে কেন্দ্রে থাকতে পারে দুইটা নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, কিন্তু একসাথে থাকবে না। আইদার থাকবে সেটা ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অথবা থাকবে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এখন চিন্তা করে দেখো, বলতেছে এই কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিডটা থাকে সেটা যে বিশেষ প্রোটিন দ্বারা ঘেরা থাকে, সেটার নাম দিছে ক্যাপসিড। নাম দিছে কি দেখো, ক্যাপসিড। তাহলে ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত যে নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড অঞ্চল, ওইটাকে নিউক্লয়েড তুল্য বলা হয়। নট নিউক্লয়েড, বাট নিউক্লয়েডের সাথে তুলনা করা হয়। নিউক্লয়েড কোথায় পাওয়া যায় বলো? আদি কোষে আমরা নিউক্লয়েড পাই না? তাহলে আদি কোষের যে নিউক্লয়েড, অনেকটা সেই নিউক্লয়েডের মতো দেখায়। কারণ দেখো, নিউক্লয়েডে যখন আমরা দেখি ওখানে কিন্তু নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই। এখানেও সেই একই অবস্থা, সেখানে বলা হচ্ছে নিউক্লয়েড তুল্য। ঠিক আছে? আচ্ছা, ছবিটা একটুখানি দেখে আসি তাহলে বুঝবো। দেখো এই যে মাঝখানে যে অংশগুলো আছে, ছোট ছোট বিন্দু 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 দেখতেছো, এইগুলোকে আমরা বলছি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। হইতে পারে এটা আইদার ডিএনএ, হইতে পারে এটা আরএনএ। এখন এই ডিএনএ এবং আরএনএ মনে রাখবা, ডিএনএ আরএনএ দুইটাই কিন্তু অ্যাসিড। আমরা বলছি না ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, দুইটাই কি অ্যাসিড। এবং দুইটারই কিন্তু খুবই সংবেদনশীল বা সেন্সিটিভ স্ট্রাকচার আছে। আমরা জানি যে ডিএনএ এর ক্ষেত্রে ডাবল হেলিক্স স্ট্রাকচার, দ্বিসূত্রক, আরএনএ এর ক্ষেত্রে একসূত্রক, জানি না, আমরা জানি এই জিনিসগুলো। তাহলে এগুলো যদি একেবারে উন্মুক্ত অবস্থায় থাকে কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা কিভাবে প্রোটেক্ট করা যায়? এর আশেপাশে একটা প্রোটিনের আবরণ আছে। এর আশেপাশে কি আছে? প্রোটিনের আবরণ আছে। এবং দেখো এটার নাম দিয়ে দিয়েছে ক্যাপসিড। নাম দিয়ে দিয়েছে কি? ক্যাপসিড। ক্যাপ দিয়ে কি করো দিনের বেলা? ক্যাপ দিয়ে কি করো? মাথায় এমন ভাবে দাও যাতে রোদ না পড়ে, তাহলে রোদ থেকে তোমাকে প্রোটেক্ট করে। এখানেও তাই, বাইরে রাখার থেকে প্রোটেক্ট করতেছে, তাই নাম হচ্ছে ক্যাপসিড। এখন দেখো পুরো আবরণটার নাম ক্যাপসিড। কি বললাম? পুরো আবরণের নাম ক্যাপসিড। বাট ইফ ইউ জাস্ট নোটিস দিস, দেখো এই জিনিসটাকে তুমি যদি আরেকটু ভালোভাবে নোটিস করো, তুমি যদি একটু ভালোভাবে নোটিস করো তাহলে দেখবা এই জায়গাতে অনেকগুলো ক্ষুদ্র গোল গোল আছে। কি আছে দেখো? তুমি যদি আরেকটু মাইক্রোস্কোপিক্যালি এটাকে নোটিস করো তাহলে দেখবা এখানে অনেক ক্ষুদ্র গোল গোল আছে। তাহলে এই যে অনেক ক্ষুদ্র গোল গোল, এগুলো কি এক একটা ছোট ছোট প্রোটিনকে প্রতিনিধিত্ব করছে। তাহলে এতগুলো প্রোটিন মিলে একটা প্রোটিনের চেইন তৈরি করছে। চেইনটাকে তুমি বলতেছো ক্যাপসিড, বাট ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন, ওইটার নাম কি দিবা? তাহলে ক্যাপসিডের এই ক্ষুদ্র ক্ষুদ্র একককে বলা হয় ক্যাপসোমিয়ার। কি নাম বলা হয়? ক্যাপসোমিয়ার। আচ্ছা, এইবার সব সব ভাইরাসের ক্ষেত্রে না, কিছু কিছু ভাইরাস নিজেকে আরো শক্তিশালী বানানোর জন্য এই যে ক্যাপসিওমি বা ক্যাপসিড, এই ক্যাপসিডের চারপাশে একটা কি করে, এনভেলপ নামক একটা বিশেষ আবরণ রাখে। আমরা চিঠি লেখার পর সেই চিঠিটাই তো ঠিকানা লিখে কি করতে পারতাম? ডাকে পাঠিয়ে দিতে পারতাম। আমরা তা করি? করি না। ওই চিঠি যাতে নষ্ট না হয়, চিঠিকে খামের মধ্যে ঢোকাই, খামের মধ্যে ঢুকিয়ে তারপর আমরা পাঠাই। খামকে কি বলা হয়? এনভেলপ বলা হয়। এখানেও তাই। এই মনে করো সেই চিঠিকে আবরণ করে রাখছে কে বলো? এনভেলপ। ঠিক আছে? আচ্ছা, এবার এনভেলপের গায়ে যাতে কেউ টাচ না করে, মানে আমি টাচ করব, যারা ইচ্ছা তারা রোগাক্রান্ত করব, আমার কাছে আসলে খবর আছে। কিভাবে নিয়ন্ত্রণ করবা? এনভেলপের গায়ে কি করবা? এই রাতে স্পাইক বা কাঁটা দিয়ে দিবা। দেখছো না অনেক বাড়িওয়ালা চারপাশে দেয়াল তুলে দেয়ালের উপরে কি করে? পেরেক এইভাবে উল্টো করে রেখে দেয়। কাচের কাচের টুকরা উল্টো করে রেখে দেয় কেন? যাতে চোর উঠতে না পারে। ওরও সেই একই কাজ। হ্যাঁ, সবার একই বুদ্ধি। এই যে স্পাইক লাগাই থইছে যাতে কি হয়, অন্যান্য কেউ এসে ওর সাথে সহজে কোনো বেয়াদবি না করতে পারে। ক্লিয়ার? আমাদের স্যার ডাকবা, ওই রকম অবস্থা। একটা মিম আছে না, আমাদের স্যার ডাকবা, ওই সেরকম অবস্থা। তাহলে দেখো, তাহলে সেই হিসেবে ক্যাপসিডে চলে আসো। তাহলে ক্যাপসিড জিনিসটা কি? আগেই বলছে এটা হচ্ছে প্রোটিনের একটা আবরণ, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন। এবার বলতেছে যে ক্যাপসিডের যে প্রোটিন অণুগুলো, এগুলো সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হেলিক্স বা গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করে। এ দেখো পলিহেড্রন, পলিহেড্রন মানে কি? অনেকগুলো মাথা বিশিষ্ট। এখানে যেমন অনেকগুলো মাথা দেখা যাচ্ছে, এখানেও পলিহেড্রন কাঠামো গঠন করতে পারে। আচ্ছা, এরপর বলতেছে ক্যাপসিডে কতগুলো সাব ইউনিট থাকে। সাব ইউনিট মানে কি? যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গঠন এক একটা, সেগুলোকে আমরা বলছি সাব ইউনিট। পুরোটা মিলে তো একটা ইউনিট, তার একটা একটা অংশকে আমরা বলছি সাব ইউনিট। এই সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হয় বলো? ক্যাপসোমিয়ার। পড়াই ফেলছি অলরেডি।
তারপর দেখো বলতেছে কি যে ক্যাপসোমিয়ারের সংখ্যা বিভিন্ন প্রকার ভাইরাসের বিভিন্ন রকম হইতে পারে, ক্যাপসিডের বহিস্থ আবরণ মসৃণ বা কণ্টকিত হইতে পারে। দেখো এখানে কিন্তু এনভেলপের চারপাশে আমি কাটা দেখতেছি, বাট মাঝে মাঝে এই ক্যাপসিডের চারপাশে কি থাকতে পারে, কাটা থাকতে পারে। এইটাকে যেমন আমি স্পাইক বলছি, এইটাও কিন্তু স্পাইক হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো চলে আসছে হচ্ছে এনভেলপ। এই দেখো আমি একটু আগেই বললাম এক্সট্রা সিকিউরিটির জন্য, দেখো না একসাথে দুই তিনটা তালা লাগাই, এখানেও সে একই রকম অবস্থা। কি করতেছে, কোনো কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে 10 থেকে 15 মাইক্রোমিটার, এইটা একটু পড়েও কত মাইক্রোমিটার, 10 থেকে 15 মাইক্রোমিটার পুরো অপর একটি আবরণ থাকে, যেটাকে বলা হচ্ছে এনভেলপ। ব্যাস, তাহলে আমার কিন্তু মোটামুটি গঠন শেষ। এবার একটু বিস্তৃত আলোচনা করি। এই যে আমি বলছিলাম ভাইরাসের রাসায়নিক গঠন, সেটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমি আগেই বলছিলাম একই সাথে ডিএনএ আরএনএ থাকতে পারে না, বলে দিছে একই সাথে ডিএনএ এবং আরএনএ অবস্থান করে না, ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছে যে আমরা যদি আমাদের ক্ষেত্রে খেয়াল করি, দেখো আমাদের ক্ষেত্রে খেয়াল করি একটু, মানুষের বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমার দেখে কিন্তু ডিএনএও আছে, আমার নিউক্লিয়াসে কিন্তু আরএনএও আছে। ডিএনএ ওই নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ গুলো আরএনএ তে পরিণত হয়ে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের কাছে গিয়ে প্রোটিনে পরিণত হচ্ছে। কারণ আমার দেহে ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারলেও জীব এবং জড় কোনোটাই না ভাইরাসের দেহে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকবে। তবে এখানে একটা কথা বলছে যে এই কথাটার সাথে বাস্তব তুমি মিল পাবা না। কি মিল পাবা না? দেখো, এই দেখো বলা হচ্ছে যে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস, অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস। হ্যাঁ, তোমাদের কথার সাথে আমি মেনে নিলাম, কিন্তু তুমি দেখবা অধিকাংশ ভাইরাস যেগুলো নাম তুমি শুনতেছো, এইচআইভি ভাইরাস, আরএনএ ভাইরাস, অথচ একটু আগে পড়লাম যে উদ্ভিদ ভাইরাস অধিকাংশ আরএনএ ভাইরাস। সুতরাং এটার সাথে বাস্তব মিল পাবো না, বাট বইতে দেওয়া আছে, আমরা জাস্ট দেখে রাখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো উদ্ভিদ ভাইরাসের মধ্যে যেটা ফুলকপির মোজাইক ভাইরাস, এই যে ফুলকপির মোজাইক ভাইরাস, এটা কিন্তু আবার ডিএনএ ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাসটা কি ভাইরাস বলো? এটা একটা ডিএনএ ভাইরাস। ব্যাস, এবার চলে আসা হচ্ছে ক্যাপসিড, যেটাকে আমরা প্রোটিন বলছিলাম। তো আগেই বলছিলাম ক্যাপসিড সাধারণত নিষ্ক্রিয়, ওর কিন্তু রোগ তৈরি করার ক্ষমতা নাই। ক্যাপসিডের কি নাই বলো? রোগ তৈরি করার ক্ষমতা নাই। তবে মাঝে মাঝে দেখা যায় ক্যাপসিডে যে শুধুমাত্র প্রোটিন থাকবে তা না, মাঝে মাঝে প্রোটিনের সাথে লিপিড থাকতে পারে, অর্থাৎ চর্বি জাতীয় বস্তু থাকে। তো মাঝে মাঝে যখন ক্যাপসিডে প্রোটিনের সাথে লিপিড বা স্টার্চ থাকে, ওই লিপিড বা স্টার্চ থাকার কারণে ওইটাকে তো আর আমি তখন ক্যাপসিড বলতে পারবো না, কারণ ওর সাথে এক্সট্রা কিছু এলিমেন্ট যুক্ত হয়েছে। তখন ওটার নাম আমি চেঞ্জ করে ফেলি, তখন এটার নাম আমি দিই পেলপোমিয়া। তো পড়বো আমরা, সেটা আলাদা আছে। যাই হোক, তো লিপিড এবং স্টার্চ থাকতে পারে। এবার কি বলতেছে, ক্যাপসিড ভেতরের বস্তুকে সুরক্ষা করে, স্বাভাবিক, এই যে চারপাশ থেকে আবরণ করে আছে। এবং ক্যাপসিডের একটা বড় কাজ আছে। দেখো তোমার যখন সর্দি লাগে, তুমি জানো সর্দিটা হয়েছে ভাইরাসের কারণে, বলে না? এবং কোন ভাইরাস সেটা আমরা জানি, রাইনো ভাইরাস। এই রাইনো ভাইরাসের রাইনো নাম হওয়ার কারণ কিন্তু আছে। তো রাইনো ভাইরাস, রাইনো ভাইরাসে তোমার বারবার হাঁচি কেন হয়? কারণ হচ্ছে তোমার যে এই মেমব্রেনটা আছে, মিউকাস মেমব্রেন, যেখান থেকে তোমার হাঁচির উদ্রেকটা হচ্ছে, এই যে মিউকাস, মিউকাস গিয়ে বারবার নিজের স্পাইক দিয়ে এইভাবে ঘষাঘষি করে, কি করে? ঘষাঘষি করে। ফলে দেখা যায় ওই জায়গাতে একটা আন্দোলন তৈরি হয়। ফলে তোমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ হাসি লাগতেছে। বুঝছো? তাহলে সেই হিসেবে এখান থেকে একটা জিনিস বুঝলা, যে সর্দি জ্বর যখন হয়, সর্দি জ্বরে হাঁচির উদ্রেক কে করে? এই বলো, সর্দি জ্বরে হাঁচির উদ্রেক কে করে? আমাদের এই ক্যাপসিড সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, এরপর আসছে হচ্ছে বহিস্থ আবরণ। তাহলে বহিস্থ আবরণটা কি? এই দেখো বলতেছে যেসব ভাইরাসের চারপাশে আবরণ আছে, এই যে আমরা একটু আগে পড়লাম ক্যাপসিড, আমরা পড়লাম এনভেলপ, এই আবরণ যাদের ক্ষেত্রে থাকে প্রেজেন্ট, তাদেরকে বলা হয় বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। কি কি দেখো দেওয়া আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এগুলো সবই কি বলো? বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। তাহলে এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি এটা মনে রাখতে পারি এইচআইভি সি দিয়ে, এইচ তে হাফিজ ভাইরাস, আইতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস তো সরাসরি আছেই, আর এই জায়গাতে সিতে হচ্ছে করোনা ভাইরাস। এগুলো সবই বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। এখন যখন আমরা এই ক্যাপসিড পড়লাম, আমরা দেখলাম ক্যাপসিডে কিন্তু মাঝে মাঝে লিপিড বা স্টার্চ যুক্ত থাকতে পারে, এবং আমি বললাম না সেক্ষেত্রে নাম চেঞ্জ হয়ে যায়। তো দেখো দেওয়া আছে লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে বলা হয় পেলপোমিয়ার। তাহলে দেখো সেই হিসেবে আমি বললাম ওখানে যখন শুধু প্রোটিন থাকবে, এক একটা সাব ইউনিটকে আমি নাম দেবো ক্যাপসোমিয়ার। বাট যদি প্রোটিনের সাথে লিপিড বা স্টার্চও যুক্ত থাকে, তখন তো আর ক্যাপসোমিয়ার বলতে পারবো না, তখন নাম হয়ে যাবে কি বলো? পেলপোমিয়ার। ঠিক আছে? আচ্ছা, এবং তখন ওই যে লিপিড দিয়ে আবরণ করা ভাইরাস, এই বিশেষ আদরের কারণে ওইটাকে ভাইরাস না ডেকে আমি ডাকবো হচ্ছে কি বলো? লিপোভাইরাস। হ্যাঁ, নিজের মেয়ের স্বামী জামাই, হ্যাঁ নিজের নাতির স্বামী নাত জামাই। তাহলে এখানেও সেরকম, যে ভাইরাস কিন্তু লিপিড দিয়ে আবরণ করা ক্যাপসিডটা, তাই নাম হয়ে গেছে লিপোভাইরাস। আবার কিছু কিছু ভাইরাস আছে এরা মাতব্বর, এরা বলে আশেপাশে কি থাকবে আবরণ, আমার কে আক্রমণ করবে, তখন ক্যাপসিড ওর আশেপাশে রাখে না। তাহলে এই ভাইরাসের গায়ে কাপড় চোপড় নাই, তাহলে কি ভাইরাস বলবো এটাকে? এটাকে বলবো হচ্ছে আমি নগ্ন ভাইরাস।
ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এনজাইম। এনজাইমের একটা ব্যাপার আছে। আমি একটু আগেই পড়ছি যে ভাইরাসের কিন্তু বিপাকীয় এনজাইম নাই। এই জন্যই বিপাকীয় শব্দটা আলাদাভাবে ছিল, যে বিপাকীয় মানে যেই এনজাইমটা খাবারকে পাক করে। কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বিপাকীয় এনজাইম না থাকলেও কিছু অন্য ধরনের এনজাইম থাকে। কিরকম দেখো, বলতেছে এই যে ব্যাকটেরিওফাজ এনজাইম, তার মানে ব্যাকটেরিয়া, ফাজ মানে কি, ভক্ষণ করা। ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা ব্যাকটেরিয়াকে খায় যে যে ভাইরাস, সেই ভাইরাসে একটা বিশেষ এনজাইম থাকে, তার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। কি এনজাইম বলো? লাইসোজাইম। ওই ব্যাকটেরিয়ার আশেপাশের যে ওয়াল, কোষ প্রাচীর, ওটাকে ভাঙার জন্য, হ্যাঁ, আমার এই লাইসোজাইম এনজাইমটা লাগে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভক্ষণ করা বা নিউট্রিশনের উদ্দেশ্যে না, আক্রমণের উদ্দেশ্যে। তাহলে এই এনজাইমটা আমার বিপাকীয় এনজাইম না, বাট শুধু এনজাইম। আচ্ছা, এরপর দেখো আবার বলতেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ নামক একটা এনজাইম এনজাইম থাকে। কোন এনজাইম? নিউরামিনিডেজ। এই নিউরামিনিডেজ এনজাইম ও যেখানে আক্রমণ করে সেই জায়গা গলানোর জন্য লাগে। আবার দেখো এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। এইচআইভি ভাইরাসে কি হয়? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ফলে কি করতে পারে জানো? এইচআইভি ভাইরাস এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে আরএনএ থেকে ডিএনএ তে পরিণত হতে পারে। আমি জানি ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে এমআরএনএ তে পরিণত হয়, বাট রিভার্স ট্রান্সক্রিপশনে আরএনএ থেকে ডিএনএ তে পরিণত হয়। এবং এই প্রসেসটা যেই এনজাইম দিয়ে হয় সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এনজাইমের ব্যাপার কিন্তু আমার গেল। এবার আসছে হচ্ছে ভাইরাসের প্রকারভেদ। আসো কয়জন? ভাইরাসের প্রকারভেদ। আচ্ছা দেখো, এইবার ভাইরাসের প্রকারভেদে তুমি যদি একটু আসো, তাহলে দেখবা যে ভাইরাসের আকৃতি অনুসারে তুমি যদি প্রকারভেদ করো, কি কি প্রকারভেদ হইতে পারে। আমি আগে আকৃতিগুলো ভাবি। প্রথমে ছিল কি? দণ্ডাকার। তারপর ছিল কি দেখো? গোলাকার। তারপর ছিল কি দেখো? ঘনক্ষেত্রকার। দণ্ডাকার হইলো, গোলাকার হইলো, এবার ঘনক্ষেত্রকার, ঘনকের মতো। এরপর কোনটা আসছে দেখো? ব্যাঙাচি আকৃতি। সবশেষে কোনটা আসছে? সিলিন্ড্রিকাল। তোমরা 24 ব্যাচ, তোমরা অলরেডি কোনো না কোনো নেমোনিক্স দিয়ে এই জিনিস মনে রাখছোই। যেমন আমি কিভাবে মনে রাখতাম, দণ্ডাকার ভাইরাস যেগুলো আমি মনে রাখতাম এটিএম এ দাঁড়ানো, তাই না? এটিএম এ মানুষ কোনোদিন দেখছো? কোনোদিন দেখছো মানুষ যে দাঁড়ায় দাঁড়ায় না তুলে বসে বসে এইভাবে এইভাবে টাকা তুলতেছে? নিচে ফ্লোরে বসে এইভাবে টাকা তুলতেছে দেখছো কোনোদিন? না। তাহলে এটিএম এ যেহেতু দাঁড়ানো থাকে, এটিএম এ যেহেতু আমার মানুষ দাঁড়ানো থাকে, তাহলে সেই হিসেবে এটিএম এ কি বলো? দণ্ডাকার বা রড শেপ, ইংরেজিটা পড়ো। তাহলে এটিএম এর এ তে কি? আলফা আলফা মোজাইক ভাইরাস। টি তে কি? ওই যে টাবাকো মোজাইক ভাইরাস, টিএমভি যেটা বলছিলাম। আর এম তে কি বলো? এম তে হচ্ছে মামস ভাইরাস। এম তে কি ভাইরাস বলো? মামস ভাইরাস। মুখ ফুলে যায়, তাই না? আচ্ছা, তোমাদের জন্য একটা ওপেন জিকে। মামস ভাইরাস হয় কোন গ্ল্যান্ডে? মামস ভাইরাস কোন গ্রন্থিতে হয়? কোন গ্রন্থিতে আক্রমণ করলে বা আমাদের কোন গ্ল্যান্ডে আক্রমণ করলে মামস ভাইরাস হয়? ঠিক আছে, একটা বিশেষ লালা গ্রন্থি, নাম বলো দেখি। আচ্ছা, এবার আসো হচ্ছে গোলাকার বা স্ফেরিকাল। গোলাকার বা স্ফেরিকাল, এটার উদাহরণ কি? আমি এটা পড়ছিলাম যে কোনটা কোনটা পড়ছিলাম যেন, এটা টিপু পিএইচডি করছে, তাই না? টিপু পিএইচডি করছে। টিপু পিএইচডি করছে। তাহলে এই যে টিপু, এই টিপুর আগে কিন্তু টিপ আছে। মহিলারা হচ্ছে মাথায় যে বা কপালে যে টিপ পরে, টিপটা কিরকম? গোলাকার। তাহলে সেই হিসেবে তুমি টিপ দিয়ে প্রথমেই বুঝলে কি বলো? এটা হচ্ছে গোলাকার ভাইরাসকে বোঝাচ্ছে। উদাহরণ কি কি আছে? পি তে আছে পোলিও, এইচ তে আছে কি বলো আমার? এইচআইভি। আবার ডি তে আছে কি দেখো? ডেঙ্গু ভাইরাস। তাহলে পোলিও, এইচআইভি আর ডেঙ্গু ভাইরাস। তার সাথে এই যে টিআই, টিআই তে তুমি বুঝলা টিআইভি ভাইরাস, টিপুলা ইরিডিসেন্স ভাইরাস। ঠিক আছে, তাহলে সেই আমার নাম টিপু পিএইচডি করছে তাই মনে হয়ে গেল। আচ্ছা, এও গেল। এরপর দেখো আসছে ঘনক্ষেত্রকার ভাইরাস। ঠিক আছে, ঘনক্ষেত্রকার ভাইরাস মানে কি? যেই ভাইরাসের দৈর্ঘ্য প্রস্থ তো ছিলই, তার সাথে আবার পুরুত্ব থাকার কারণে ঘনক্ষেত্র বা ঘনকের মতো বা কিউবের মতো হয়ে গেছে। হ্যাঁ, বা যেই ভাইরাসের অনেকগুলো ভুজ, অনেকগুলো বাহু, হ্যাঁ, পঞ্চভুজীয়, ষড়ভুজীয়, এরকম দেখতে, এরকম ভাইরাস। এটাকে আবার টিটু ভাইবো না, হ্যাঁ, মানে বোঝাচ্ছে যে অনেকগুলো ভুজ, অনেকগুলো বাহু। উদাহরণ কি কি? একটা হচ্ছে দেখো হারপিস, একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। আমি মনে রাখতাম হাভা, যে হাভা বহুবারেও বোঝে না। হাভা বহুবারেও বোঝে না, একটা সহজ কথা, যে মানুষ হাভা, হাভা মানে বোঝো তো? এই কিন্তু আঞ্চলিক ভাষা না। হাভা নাকি মানে বোকা নাকি? বোকা কিন্তু হাভা বলে। তাহলে হাভা কি? বহুবারেও বোঝে না। তাহলে বহুতে তুমি বোঝাচ্ছ হচ্ছে কি বলো? বহুভুজাকার। হতে কি? হারপিস। ভতে কি? ভ্যাকসিনিয়া। ইজি, মনে রাখা ইজি। এরপর দেখো, এরপর আসছে হচ্ছে ব্যাঙাচি আকার। এরপর কি আসছে বলো? ব্যাঙাচি আকার। তা ব্যাঙাচির কি থাকে দেখছো না? যেই জায়গাতে বর্ষাকালে পানি জমে, ওর মধ্যে মাছের মতো, মাছ আমরা মাছ বলে ধরতাম, আসলে এগুলো কি? ট্যাডপোল। হ্যাঁ, বা ওই ব্যাঙের লার্ভা। তো দেখা যায় এরকম মাথা শুক্রাণুর মতো দেখতে, এরকম মাথার এরকম লেজ। তো এই যে আকৃতি, এটাকে বলা হয় ব্যাঙাচি আকৃতির মাথা এবং লেজ। এগুলো কোনগুলো? এই যে ব্যাকটেরিওফাজ যেগুলো,
T2, T4, T6 সবগুলো জোড়ে আছে, কখনোই T1, T3, T5 নাই, কিন্তু T2, T4, T6 এইভাবে আছে। এরপর আসে হচ্ছে সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। কোনটা দেখো? সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। এমবিবিএস পরীক্ষা দিতে যাবা, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, দিয়ে দেখবা কি যে তুমি এই প্রশ্নের উত্তর জানো, মহা খুশিতে বি দাগাইতে গিয়ে একটুখানি দাগানোর পর দেখো সি দাগায় বসে আছে, তখন কি বলবা? ইস, সিলি মিস্টেক। কি বলবা? ইস, সিলি মিস্টেক। সিলি মিস্টেকে আর চান্স হবে না। ইস, সিলি মিস্টেক। তাহলে এই যে বলতেছো ইস সিলি মিস্টেক, একটা বোকামি মিস্টেক করে ফেললাম, তাহলে দেখো এই যে বলতেছো সিলিন্ড্রিকাল ভাইরাস, সিলিন্ড্রিকাল ভাইরাসের উদাহরণ কি কি? একটা হচ্ছে তে ইবোলা ভাইরাস, আর একটা মিস্টেক থেকে মটরের স্ট্রিক ভাইরাস, মতে মটর, ওই দন্তস্বয়টা দিয়ে স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, মটরের স্ট্রিক ভাইরাস। আচ্ছা, এরপর চলে আসো, এরপর যেটা আসছে ডিম্বাকার। এই জিনিস কোনো নেমোনিক্স দিয়ে মনে রাখার দরকার নাই। মনে রাখবা যে যখন মা ডিম সিদ্ধ করে দেয়, এই ডিম ছুলার পরে ডিমটা যখন ভাঙো তখন ডিমে কি হয়? ধোয়া বের হয়। গরম ডিমই খাওয়া লাগবে, কারণ ভেঙে ফেলছো, তখন কি করো? ডিমে ফু দাও। তাহলে সেই হিসেবে যখনই বলতেছো ডিম্বাকার, ডিমে কি দাও? গরম ডিমে ফু দাও। তাহলে ফু আছে কোনটাই? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কোন ভাইরাস বলো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে ডিম্বাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসবো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধর্ম অনুসারে। আমি আগেই বলছিলাম আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। ডিএনএ থাকলে সেই নিউক্লিক অ্যাসিড, সেই ভাইরাসকে আমি বলবো ডিএনএ ভাইরাস। আরএনএ থাকলে সেই ভাইরাসকে বলবো আরএনএ ভাইরাস। সহজ হিসাব। তো এই জায়গাতে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস দুইটারই উদাহরণ দেওয়া আছে। আমি যদি যে কোনো একটা মনে রাখতে পারি, বাকি যাই আসুক না কেন আমি চোখ বুজে বলবো যেহেতু এটা ডিএনএ ভাইরাসের মধ্যে নাই, এটা আরএনএ ভাইরাস। তাই না? তাহলে আমার ডিএনএ ভাইরাস মনে রাখলেই হচ্ছে। তো ডিএনএ ভাইরাস মনে রাখার উপায়টা কি? ডিএনএ ভাইরাস মনে রাখার উপায়টা কি এটা যদি একটু দেখো, তাহলে দেখো এটা অনেকে অনেক কিছুতে মনে রাখে, বাট সব থেকে কমন এইটা। দেখো আমি কিন্তু কমন জিনিসই পড়াচ্ছি, আমি নতুন জিনিস তোমাদের উপর চাপাই দিচ্ছি না। টিপুর ভাই, টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু ভ্যানিলা থেকে, টিপুর ভাই টিটু ভ্যানিলা থেকে, ভ্যানিলা থেকে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা থেকে, ভ্যানিলা থেকে ফ্রান্সে এলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে টিপু, টিপুতে তুমি কি বুঝছো? প্রথমে আমি বোঝাবো হচ্ছে টিপু মানে টিআইভি, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। হ্যাঁ, তাহলে ভাই দিয়ে কি বোঝাচ্ছ? ভ্যারিওলা ভাইরাস। ভাই দিয়ে কি বোঝাচ্ছ বলো? ভ্যারিওলা ভাইরাস। হ্যাঁ, টি2 সরাসরি নামই বলতেছে টি2 ভাইরাস, এই যে টি2, টি4, টি6 সবই আমার ডিএনএ ভাইরাস। ভ্যানিলা, তাহলে আমি এখান থেকে আরেকটা ভ্যা বাদ দিছি, সেটা কি? ভ্যাকসিনিয়া। কি বাদ দিছি বলো? ভ্যাকসিনিয়া বাদ দিছি। ঠিক আছে। আচ্ছা, তারপর থেকে, থেকে না পড়ে তুমি হতে পড়ো। কি পড়ো? হতে। হতেটা একটা নতুনটা আমি বানাইতে পারবো। থেকে না পড়ে হতে পড়ো। তাহলে হতে, হ্যাঁ, হতে থেকে কি পড়তে পারবা? হতে থেকে পড়তে পারবা হচ্ছে হারপিস। হতে থেকে কি পড়তে পারবা? হারপিস পড়তে পারবা, হেপাটাইটিস পড়তে পারবা। হতে থেকে হারপিস আর হেপাটাইটিস। এবং যে সে হেপাটাইটিস না, তুমি ওকে এটাকে বলতে হবে হেপাটাইটিস বি। কোনটা বলো? হেপাটাইটিস বি। তারপর ফ্রান্সে, হ্যাঁ, ফ্রান্সে হচ্ছে ওই যে আমি বলছিলাম, এখানেই লেখা ছিল ফুলকপির মোজাইক ভাইরাস। কোনটা বলো? ফুলকপির, ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস। এবং সবশেষে এলো, এতে হচ্ছে এডিনো ভাইরাস। এডিনো ভাইরাস, এটা কি বলো? এডিনো ভাইরাস। ব্যাস, এই গেল হচ্ছে আমার সব ডিএনএ ভাইরাস। এই যে ডিএনএ ভাইরাস, এই যে ডিএনএ ভাইরাস, বুঝছো? এই ডিএনএ ভাইরাস পড়লেই বাকি যেগুলো আছে চোখ বন্ধ করে বলবা যে এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ব্যাস, ইজি, বাকিগুলো ইজি। ঠিক আছে। আচ্ছা, এইবার কিছু ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম আছে দেখো। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি ডিএনএ মানেই দ্বিসূত্র, ডিএনএ মানেই দ্বিসূত্র, বা ডিএনএ ভাইরাসে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে পার্ভোভিরিডেই। দেখো নাম কি? নামটা উচ্চারণ করতে হবে, পার্ভোভিরিডেই। এই গোত্রের এই যে 5X174 এবং M13, এই কোলিফাস দেখো, 5X174 এবং M13 কোলিফাস, এই দুইটা ভাইরাস আমি জানি এইটা ডিএনএ ভাইরাস। বাট যখন এটাকে আমি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলাম, আমার মাথায় চক্ষু চড়ক গাছ। আমি স্পষ্ট সংকেত পাচ্ছি এটা ডিএনএ, বাট এই ডিএনএ এক সূত্র। তাহলে তুমি এখান থেকে কি বুঝলা? এই ব্যতিক্রম একটা ডিএনএ ভাইরাস যার ডিএনএ এক সূত্র। কোনটা? এই যে 5X174 আর M13 কোলিফাস, পরীক্ষায় ব্যতিক্রম আসে। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলতেছে আরএনএ ভাইরাস, যেটা আরএনএ ভাইরাসের ক্ষেত্রে দেখো, বাকিগুলো সব আরএনএ ভাইরাস, এবং তোমাদের একটু আগে কি পড়াচ্ছিল? আরএনএ ভাইরাস নাকি উদ্ভিদ ভাইরাস, অথচ নাম দেখো, এ দেখো
এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস, নোভেল করোনা। কোনোদিন শুনছো ধান গাছের র্যাবিস হয়েছে, ধান গাছের মামস হয়েছে? হয় না তো। বাট তারপরেও কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আরএনএ ভাইরাস গুলো মানুষের হচ্ছে বা প্রাণীর হচ্ছে, তাই না? তার মানে ওই কথাটার ভিত্তি নাই, বাট বইতে দিছে, আমরা পড়তেছি। আরএনএরও একটা ব্যতিক্রম আছে, আমরা জানি আরএনএ তো এক সূত্র, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, দেখো, রিভোভিরিডেই, ওটা পড়ছিলাম পারভোভিরিডেই, ওটা পড়ছিলাম পারভোভিরিডেই, আর এখানে পড়ছে হচ্ছে রিভোভিরিডেই। রিভোভিরিডেই গোত্রের যে রিও ভাইরাস, রিও ভাইরাস ব্রাজিলের একটা জায়গা আছে, তার নাম হচ্ছে রিও, রিও ডি জেনারিও বলে সম্ভবত, হ্যাঁ রিও। আর একটা হচ্ছে ধানের বামন রোগ। এই দুইটা রোগে যে ভাইরাস, বিজ্ঞানীরা অদ্ভুত ভাবে খেয়াল করলো, এই ভাইরাসের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। ভাইরাসের আরএনএ কি বলো? দ্বিসূত্রক। ব্যাস। তাহলে সেই হিসেবে আমার আরএনএ এবং ডিএনএ এর যত ধরনের সমস্যা, সব কিন্তু গেল। এবার আসছে হচ্ছে বহিস্থ আবরণী। বহিস্থ আবরণের উপর ভিত্তি করে ভাইরাস, কোন কোন দেখা যায় কোন ভাইরাস নগ্ন ভাইরাস, কোনো গায়ে কাপড় চোপড় নাই, হ্যাঁ, ক্যাপসিড নাই, এনভেলোপও নাই, তাহলে আমি বলবো বহিস্থ আবরণী বিহীন। যাদের ক্যাপসিডও আছে, আবরণীও আছে, আমি বলবো বহিস্থ আবরণী যুক্ত। তাহলে সেই হিসেবে দেখো, বহিস্থ আবরণী যুক্ত ভাইরাসের নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস। মনে আছে আমি HIV দিয়ে মনে রাখলাম একটু আগে। এই যে হার্পিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিতে করোনা ভাইরাস ছিল, এইচআইভি তে তো পুরো এইচআইভি ভাইরাস ছিল। এগুলো সবাই বহিস্থ আবরণী যুক্ত। ঠিক আছে। আচ্ছা, এইবার আসছে হচ্ছে পোষক দেহ অনুসারে, মানে কোন ভাইরাস কাকে আক্রমণ করে তার উপর ভিত্তি করে। তো যে ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে তাকে বলবো উদ্ভিদ ভাইরাস, যে ভাইরাস প্রাণীকে আক্রমণ করে তাকে বলবো প্রাণী ভাইরাস, যে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ব্যাকটেরিয়া খেয়ে ফেলে তাকে বলবো ব্যাকটেরিওফাজ, যেই ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, যে নীলব সবুজ শৈবাল ওকে আক্রমণ করে খায়, তাকে নাম দেবো আমি সায়ানোফাস। তাহলে একটা ব্যাকটেরিয়ার মানে এক একটা ভাইরাসের এক এক রকম নাম। তাহলে সেই হিসেবে দেখো, বলছে পোষক দেহ অনুসারে ভাইরাস নিম্নলিখিত প্রকারের হয়ে থাকে। প্রথম কি? প্রথমটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস। প্রথমটা কি ভাইরাস দেখো? উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস কি কি? উদ্ভিদে হয় কোন কোন? এই যে টিএমভি, টাবাকো মোজাইক ভাইরাস। আবার দেখো সিম, আমরা সিম খাই না, সিমের একটা ভাইরাস হচ্ছে বিওয়াইভি বা বিন ইয়েলো ভাইরাস। সিম হলুদ হয়ে যায়, হলুদ হয়ে পচে যায়, বিন ইয়েলো ভাইরাস। আবার দেখো প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস কি? প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, কিরকম? এই যে এইচআইভি ভাইরাস। আবার দেখো ভ্যাকসিনিয়া, মনে রাখবে এইভাবে, আমাদেরই তো ভ্যাকসিন দেয়, তার মানে প্রাণীদের ভ্যাকসিন দেয়, তাহলে ভ্যাকসিনিয়াটা আমার একটা প্রাণী ভাইরাস। তারপর দেখো নোভেল করোনা ভাইরাস, বাদুড়ের হয়েছে, বাদুড় থেকে মানুষের মধ্যে আসছে, কোনোদিন সিম গাছেরও হয় নাই, ধান গাছেরও হয় নাই, গম গাছেরও হয় নাই। এরপর আসছে কোনটা দেখো? ব্যাকটেরিওফাজ। তা ব্যাকটেরিওফাজ আমরা দেখলাম, ওই যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যে T2 T4 T6, এগুলো সবাই কি বলো? ব্যাকটেরিওফাজ। T2 T4 T6 এগুলো ব্যাকটেরিওফাজ। সবশেষে আসছে সায়ানোফাজ, BGA, ব্লু গ্রিন অ্যালজি, এইটাকে যে ধ্বংস করে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজ কোনগুলো? নীলক সবুজ শৈবাল, তার নাম হচ্ছে সায়ানোফাস, সরি সায়ানোফাস, সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাই নাম হচ্ছে সায়ানোফাস। তো এই সায়ানোফাসের নামগুলো কি কি দেখো? সায়ানোফাসের নাম, একটা হচ্ছে LPP1, আরটা হচ্ছে LPP2। এই LPP1, LPP2, এখানে LPP, এই তিনটার অ্যাব্রিভিয়েশন একই, এবং নামগুলো আমার সাথে উচ্চারণ করবা। কি কি দেখো? দেখো একটা হচ্ছে, মনে রাখা ইজি, লাইমবায়া, লাইমবায়া। পিতে কি? প্লেকটোনিম, প্লেকটোনেমা। তারপর পি, আরেকটা পিতে ফরমিডিয়াম। তাহলে এইগুলো হচ্ছে আমার কি বলা একটা সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো কিছু কিছু ভাইরাস আছে যেগুলো কি করে, স্বাভাবিকভাবে আমাদের দেহে আসে, যে এই জায়গাতে রিসেপ্টর আছে, তারপরে সেখানে বসে পড়ে, তারপর আমরা রোগাক্রান্ত হয়ে যাই। তাহলে ওই ভাইরাসকে বলা হয় সাধারণ ভাইরাস। আবার কিছু কিছু ভাইরাস আসে যারা কি করে, যারা আমার দেহে আসার পর নিজের দেহে থাকে আরএনএ, ও আরএনএ দিয়ে তো আক্রমণ করতে পারবে না, ও তখন আরএনএ পলিমারেজ নামক একটা বিশেষ প্রোটিনকে ইউজ করে আরএনএ থেকে ডিএনএ তে পরিণত হয়। কিসে পরিণত হয়? ডিএনএ তে। তাহলে এই যে আরএনএ থেকে ডিএনএ হইলো, এটাকে আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে যে ভাইরাস এরকম ডিএনএ তে পরিণত হওয়ার পরে তারপর আমার ডিএনএ কে অ্যাটাক করে, সেই ভাইরাসের নাম আমি বলি রিট্রো ভাইরাস। কি নাম বলি সেটাকে আমি দেখো? রিট্রো ভাইরাস। তো সেরকম একটা ভাইরাস হচ্ছে এইচআইভি। এইচআইভি কি ভাইরাস? একটা রিট্রো ভাইরাস। আমি একটুখানি গ্যাপ দেবো, সমস্যা নাই, একটানা পড়ে যাচ্ছি, মাথা আসলে হ্যাং করার মতো অবস্থা। এরপর যেটা আসছে, এখানে ভাইরাল আরএনএ থেকে কি তৈরি হয় বলো? ডিএনএ তৈরি হয়, দেখছো? আচ্ছা, কথার মিল পাওয়া যাচ্ছে। এবার অন্যান্য ধরন কি কি আছে? উপরের ধরনের মধ্যেই অন্যান্য ধরন আছে, কিরকম দেখো? যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে, হ্যাঁ, ছত্রাককে আক্রমণ করলে আমরা সেটা বলি মাইকো। মাইকো মানে ছত্রাককে বোঝাই। তাহলে ছত্রাককে ভক্ষণ করে বা ছত্রাককে আক্রমণ করে মাইকোফাস। শব্দটা কি দেখো? মাইকোফাস। তারপর দেখো 1948 খ্রিস্টাব্দে হোমস, এটা আবার হোমস উচ্চারণ করো না, এটার উচ্চারণ কিন্তু হোমস। শার্লক হোমস পড়ছো না? ওখানে কিন্তু এটা হচ্ছে হোমস। তাহলে হোমস যেটা, হোমস ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে নাম দিলেন ফ্যাগিনা। তাহলে ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস, ওই যে আমরা বললাম হচ্ছে ব্যাকটেরিওফাজ,
ব্যাকটেরিওফাজকে সংক্ষেপে উনি বললেন ফ্যাগিনা। আবার উদ্ভিদকে আক্রমণ করে যে ভাইরাস, উনি ওটার নাম দিলেন হচ্ছে ফাইটোফ্যাগিনা। কারণ দেখো ফাইটো মানে কিন্তু উদ্ভিদ, ফাইটো মানে কি উদ্ভিদ, তাহলে উদ্ভিদ আক্রমণ করে মানে হচ্ছে ফাইটোফ্যাগিনা। তোমাদের আমাদের যে বায়োলজি সেকেন্ড পার্ট বইয়ের নাম কি, জুলজি। জুলজি বলো না তোমরা, তাহলে সেই হিসেবে জুলজি অর্থাৎ প্রাণীকে যে আক্রমণ করে সেটার নাম হচ্ছে জুফ্যাগিনা। ঠিক আছে, ব্যাস তাহলে এই হচ্ছে আমার ভাইরাসের যত ধরনের ক্লাসিফিকেশন ছিল সেগুলো। আচ্ছা, দেখি পোলাপাইন কি বলতেছে। আছে, ভালো স্টুডেন্ট আছে, সমস্যা না। শিখতে পারলে ভালো, শিখতে পারলে খারাপ না। শেখা কোনোদিন খারাপ না, বুঝছো। দেখো তাহলে এইবার আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস, এই এটা নিয়ে আমার একটা মজার ঘটনা মনে পড়ে গেল। আমার এই বিজি নিয়ে একটা কাহিনী আছে, ব্লু গ্রিন অ্যালজি নিয়ে একটা কাহিনী আছে। হ্যাঁ, তখন আমার এসএসসি পরীক্ষা চলে। তো আমাদের হচ্ছে যে স্যার আবার শুনবে কিনা, যাই হোক, আমাদের যে হচ্ছে বায়োলজি টিচার ছিল, তার নাম আমি না বলি, তো ওই স্যার বেশ মোটামুটি বিখ্যাত না হইলেও একটু কুখ্যাত ছিল। কারণ মোটামুটি সবার একটু ভয় ছিল ওনাকে নিয়ে, যে হচ্ছে উনি ভাইবা বোর্ডে, এসএসসির ভাইবা বোর্ডে এমন সব কঠিন প্রশ্ন করে কেউ পারে না। তো একবার হচ্ছে আমার তখন বোধহয় এসএসসির আগের পরীক্ষা, বুঝছো। তো আমাকে জিজ্ঞেস করছে যে বিজিএ কি, ক্লাস 8-এ পড়ি না 10-এ পড়ি, সেখানে বিজিএ শব্দটার কোনো উল্লেখই নাই। বাট নীলক সবুজ শৈবাল এই শব্দটা বাংলায় খুব সুন্দর করে লেখা ছিল। তো ওই বিজিএ 2 দিন আমার মাথায় ঘুরছে, আমি জানি না বিজিএ কি। পরে একদিন স্যার বলতেছে বিজিএ হচ্ছে ব্লু গ্রিন এলজি, নীলক সবুজ শৈবাল। ওই যে জীবনে একবার ভুল করে শিখছি, আমি সারা জীবনে এই জিনিস ভুলবো না, ব্লু গ্রিন এলজি, বুঝছো। আচ্ছা, দেখো এবার চলে আসো আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। আমি মূল পার্ট বাদ দিয়ে দিলাম গল্পের, কারণ এখন ওপেন প্ল্যাটফর্ম, অনেক কিছু ছড়াই যাইতে পারে। যাই হোক, তাহলে এই আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস, ঠিক আছে। আরএনএ ভাইরাসটা কিরকম, দণ্ডাকার বা সূত্রাকার। হ্যাঁ, ডিএনএ ভাইরাসটা গোলাকার বা ব্যাঙাচি আকৃতির বা পাউরুটি আকৃতির, অনেক কিছু আছে। এইখানে যে ছকটা আছে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য লেখো, এটা খ নাম্বারেও আসতে পারে। যদি প্রশ্নকর্তার মেজাজ মর্জি ভালো থাকে, এটা গ নাম্বারেও আসতে পারে। ঠিক আছে, খ নাম্বারেও আসতে পারে, এটা গ নাম্বারেও আসতে পারে। সুতরাং দেখো, একদম যেগুলো পড়ছি সেগুলোই এখানে সুস্পষ্ট করে লেখা আছে, কোনোটা অতিরিক্ত নাই, কোনোটা বেশি নাই। এই জিনিসগুলো একবার করে পড়ে ফেললো, ঠিক আছে। এবং সবসময় মনে রাখবা যে ডিএনএ এবং আরএনএ ভাইরাস এরকম পার্থক্য যখন দেবে, একদম ক নাম্বারে আকৃতিরও আগে সংজ্ঞা লিখবা। কি সংজ্ঞা লিখবা, যেসব ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ, সেগুলো ডিএনএ ভাইরাস। যেসব ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, সেগুলো আরএনএ ভাইরাস। হয়ে গেল তোমার একটা পয়েন্ট। বাকি পয়েন্টগুলো তো ইজি লিখবা। এবং সবশেষে একদম শেষেরটাই উদাহরণ দিবা, উদাহরণ মাস্ট, উদাহরণ দিতেই হবে। যে কয়টা উদাহরণ একদম ঝেড়ে লিখে দিবা উদাহরণ, বুঝছো। আচ্ছা, এবার চলে আসো ভাইরাসের পরজীবিতা। ঠিক আছে, তো এই যে আমি একটু আগে বললাম ভাইরাস হচ্ছে অব্লিগেট প্যারাসাইট, বলছিলাম না একটু আগে। হ্যাঁ, এটা কিন্তু ভাইরাসের আদি বৈশিষ্ট্য। তো এখানে একটা জিনিস দেখো, কোন একটা ভাইরাস কোন একজন মানুষের কোন একটা বিশেষ জায়গায় যে আক্রমণ করবে, চাইলেই পারবে না। কিরকম, এই কথা শুনছো না তোমরা যে এইচআইভি আক্রান্ত একজন মানুষের সাথে বসে খাওয়া দাওয়া করলে বা একসাথে গল্প করলে এইচআইভি ছড়ায় না, সচেতনতা ছড়ায়। টিভিতে তো বিটিভি সারা জীবন দেখতাম, বিটিভিতে এই কথা বলতো, কিছুই বুঝতাম না বাট শুনতাম, মুখস্থ হয়ে গেছে যে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে একই সাথে খাওয়া দাওয়া করলে বা গল্প করলে এইচআইভি ছড়ায় না। কারণটা কি, কারণ এইচআইভি ভাইরাস তার দেহ থেকে এসে আমার এখানে লাগলো, আমার কি এইচআইভি হবে, হবে না। কারণ কারণ ওই ভাইরাস, হেলিকপ্টার যেরকম কি হয়, হেলিকপ্টার কোন এক জায়গায় নামার জন্য বা প্লেন কোন এক জায়গায় নামার জন্য যে কোনো জায়গায় নামতে পারে, অফকোর্স না, ওর একটা রানওয়ে লাগে। তো এই ভাইরাসও কোনো জায়গায় যদি অ্যাটাচড হইতে চাই, ওর একটা রিসেপ্টর সাইট লাগে। কি লাগে বলো, ওর একটা রিসেপ্টর সাইট লাগে। কোন জায়গায় দেখি, এই যে রিসেপ্টর সাইট লাগে। রিসেপ্টর সাইট কি করে, ওকে রিসিভ করে। রিসেপ্টর সাইট ওকে রিসিভ করে যে ভাই আসেন, হ্যাঁ এইবার আপনি রোগ বাঁধান। তো এই রিসেপ্টর সাইটে যেই ভাইরাস, দেখো এক একটা ভাইরাসের রিসেপ্টর সাইট এক এক রকম। তো যেই ভাইরাসের রিসেপ্টর সাইট সে যদি সেখানে না বসে, তাহলে ওই রিসেপ্টর সাইট ওকে গ্রহণ করবে না, বলবে না ভাই তোমার এখানে রোগ ধারণ করার কোনো সুযোগ নাই। যেমন কয়েকদিন আগে আমার কি হয়েছিল, আমার চিকেন পক্স হয়েছিল। চিকেন পক্স কোথায়, এর রিসেপ্টর সাইট কোথায়, অফকোর্স আমাদের স্কিনে। সো চিকেন পক্সের যেই ব্যাকটেরিয়া ভাইরাস এসে আমার এই জায়গাতে বসছে, তখন দেখে চারদিকে অগণিত রিসেপ্টর সাইট। ও বসছে, বলতেছে আসেন ভাই আপনার অপেক্ষায় ছিলাম, ব্যাস আমি 3 সপ্তাহ বেড রিডেন, বুঝছো। কিন্তু আমার এখানেই যদি এইচআইভি ভাইরাস এসে বসে, আমার কি কোনো ক্ষতি হবে, ক্ষতি হবে না। কারণ কি, কারণ আমার স্কিনে তো এইচআইভির জন্য কোনো রিসেপ্টর সাইট নাই, তাই না। তাহলে সেই কথাটাই দেখো এখানে ব্যাখ্যা দিয়ে বলছে, কিরকম ভাবে বলছে, বলতেছে যে ঠান্ডা লাগার যে ভাইরাসটা, ঠিক আছে, ঠান্ডা লাগার যে ভাইরাস, সেটা শ্বাসতন্ত্রের যে মিউকাস মেমব্রেন, আমাদের শ্বাসতন্ত্রে যে ট্রাকের মধ্যে যে মিউকাস মেমব্রেন বা পেছনের দিকে যে মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেন কোষকে আক্রান্ত করতে পারে। আবার দেখো চিকেন পক্স ভাইরাস এই ত্বক কোষকে আক্রমণ করতে পারে।
আবার পোলিও ভাইরাস, এটা একটু ইম্পর্টেন্ট, দেখো পোলিও ভাইরাস কোন কোন জায়গায় আক্রমণ করে, 3 জায়গাতে। কোথায়? শ্বাসনালী, পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী ট্রাকিয়াতে। তারপর দেখো অন্ত্রের আবরণ কোষ, আমাদের পেটে যে নাড়ি ভুঁড়ি, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এর আবরণ কোষ। সব শেষে পোলিওতে যারা আক্রান্ত হয় ছোটবেলায়, তাদের দেখা যায় একটু আলাভোলা টাইপের হয়, বোকা টাইপের হয়, কারণ দেখো এটা কখনো স্নায়ুকে আক্রমণ করে, স্নায়ুকোষকেও আক্রমণ করতে পারে। তার মানে পোলিও 3 জায়গায় আক্রমণ করে। এর বাইরে কোনো জায়গায় পোলিও ভাইরাস নিয়ে গিয়ে ডলাডলি করো, কোনো লাভ নেই, ওই পোলিও ভাইরাস ওখানে আক্রান্ত করবে না। তাহলে সেই কথাটাই বলছেন, চিকেন পক্স ভাইরাস এটা কিন্তু শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না, কারণ শ্বাসনালীতে এর কোনো রিসেপ্টর সাইট নাই। আচ্ছা সরি, একটু সমস্যা হয়েছে। আচ্ছা দেখো, কারণ শ্বাসনালীতে কি নাই, এর কোনো রিসেপ্টর সাইট নাই। হ্যাঁ, আবার ঠান্ডা লাগার ভাইরাস এটা কিন্তু ত্বক কোষকে আক্রমণ করতে পারবে না, কারণ ত্বকের কোনোদিন ঠান্ডা লাগে না। হ্যাঁ, ত্বকের ঠান্ডা লেগে ত্বক কোনোদিন হাঁচি দেয় না, খুব স্বাভাবিক। ব্যাস, এবার বলতেছে ফাজ ভাইরাস যেটা, ফাজ ভাইরাস অফকোর্স তাহলে কোনটাকে বলো? ফাজ ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে, সেখানে ওটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। সায়ানোফাজ যেটা, সেটা শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, তাই ওটার নাম হয়েছে সায়ানোফাজ, তাই না? আচ্ছা, এইবার একটা বিশেষ ভাইরাসের নাম বলছে, বলতেছে ইমার্জিং ভাইরাস। এই যে দেখে না যে বাংলাদেশে হুট করে নাটকের ইন্ডাস্ট্রিতে এক একটা নায়ক আসে, সেই রকম ঢেঙা দেখতে টিকটক করে আর বলে ইমার্জিং স্টার। হ্যাঁ, তো কোন জায়গা থেকে কোথায় উঠে আসছে? তো ইমার্জিং ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস, যেই ভাইরাস মনে করো কোন একটা প্রাণীতে ছিল। হ্যাঁ, তো ওই ভাইরাস তো ওই প্রাণীতেই রোগ তৈরি করে। কোনো একটা কারণে ওই ভাইরাসটা তার অ্যাডাপটিভ কন্ট্রোল এমন ভাবে নিয়ন্ত্রণ করে ফেলছে যে ওইটা আমাদের দেহকেও আক্রমণ করার ক্ষমতা পাইছে। তাহলে এই যে এক প্রজাতি পাখি, শূকর, বানর, তারপর বাদুড়, এইসব জায়গা থেকে আমাদের দেহে, মানুষের দেহে যে রোগ তৈরি করতে পারছে নিজের ক্ষমতা চেঞ্জ করে, অ্যাডাপ্টেশন করে, এইটাকে বলা হয় হচ্ছে, ওই ভাইরাসকে তখন বলা হবে ইমার্জিং ভাইরাস। ঠিক আছে? তার মানে দেখা যায় যে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট হলেও কিছু কিছু ভাইরাস এক প্রসব থেকে অন্য প্রসবে, অর্থাৎ এক প্রজাতি থেকে সম্পর্কহীন আর এক প্রজাতিতে, বাদুড় আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাই, তারপরও দেখো নোভেল করোনা ভাইরাস বাদুড় থেকে আমাদের মধ্যে আসছে। তাহলে সেই হিসেবে দেখো, এই যে ফ্লু, এই ফ্লু যেটা, বার্ড ফ্লুর নাম শুনছো না? বার্ড ফ্লু মানে কি? পাখি থেকে আসছে। তাহলে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পোষক ছিল পাখি, সেটা আবার মানুষের মধ্যে আসছে, তাই না? এই যে নোভেল করোনা ভাইরাস, এটা ছিল বাদুড়, মানুষের মধ্যে আসছে। এই যে এইচআইভি, এইচআইভি যেটা, এটার পোষক ছিল হচ্ছে বানর, বানর খাইলো হচ্ছে আফ্রিকান প্রজাতি, সেখান থেকে ছড়াইলো ওয়েস্টার্নে, ওয়েস্টার্ন থেকে সারা পৃথিবীতে ছড়াই গেল। তাহলে এই জায়গাতে কি হইলো আমার বলো? ইমার্জিং ভাইরাস এইগুলো। তো এই যে এই ইমার্জিং ভাইরাসের সংজ্ঞা যদি আসে, সব থেকে সহজ সংজ্ঞা এখানে দেওয়া আছে, আদি পোষক থেকে যদি নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টি করতে পারে এমন ভাইরাস আসে, তখন সেটাকে আমরা ইমার্জিং ভাইরাস বলবো। কি কি উদাহরণ আছে দেখো? একটা উদাহরণ আছে হচ্ছে এই যে এইচআইভি ভাইরাস, সার্স ভাইরাস, নীল ভাইরাস, ইবোলা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস। হ্যাঁ, তো এইটাকে অনেকজন অনেক কিছু দিয়ে মনে রাখে। এইটাকে আমি মনে রাখতাম হচ্ছে নেশা করোনা, নেশা, নেশা করোনা। ঠিক আছে, নেশা করো না, নেশা করা খারাপ। তাহলে সেই হিসেবে এনতে কি মনে রাখবো? এনতে মনে রাখবো হচ্ছে নীল ভাইরাস। তারপর ইতে কি মনে রাখবো? ইতে মনে রাখবো ইবোলা ভাইরাস। হ্যাঁ, তারপর দেখো এস তে মনে রাখবো হচ্ছে সার্স ভাইরাস। এইচ তে মনে রাখবো এইচআইভি ভাইরাস। এতে কিছু নাই, আর করোনা থেকে তো করোনা, সেখান থেকে হচ্ছে নোভেল করোনা ভাইরাস। নেশা করোনা দিয়ে কিন্তু আমার সবকটা ভাইরাস মনে হয়ে গেল, যেগুলো ইমার্জিং ভাইরাস, অন্য জায়গা থেকে আসছে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার না? জিনিস ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে কি কি পার্ট আছে দেখো। তো পার্টের মধ্যে প্রথমে যে ব্যাপারগুলো আছে খেয়াল করে দেখো, প্রথমে যে পার্ট গুলো আছে দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে ভিরিয়ন। প্রথমটা কি দেখো? ভিরিয়ন। তাহলে ভিরিয়ন জিনিসটা কি? বলে না যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো এই ভিরিয়ন হচ্ছে সে যে কথা বলে কম, রোগে আক্রান্ত করে বেশি। মানে একটা ভাইরাস মা তার সন্তান হিসেবে যে যোগ্য ভাইরাসকে চায়, যে আমার ভাইরাস যারে পাবে তারে খাবে, হ্যাঁ, যারে পাবে তার রোগ তৈরি করবে, সে হচ্ছে ভিরিয়ন। তার মানে একটা আদর্শ ভাইরাস হচ্ছে ভিরিয়ন। তার মধ্যে গঠন আদর্শ, তার মধ্যে ডিএনএ বা আরএনএ থাকে, এবং চারপাশে কি থাকে বলো? আমার ক্যাপসিডের আবরণ থাকে। সে যাকে পায় তাকে রোগে আক্রান্ত করে। তাহলে এ হচ্ছে ভিরিয়ন, আদর্শ ভাইরাস। ঠিক আছে? তাহলে সেই হিসাবে কি দেখো, নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে অবস্থিত যে ক্যাপসিড, এর সমন্বয়ে সংক্রমণ ক্ষমতাযুক্ত, কারণ ভাইরাস হইছো, ভূত হয়ে যদি ভয় দেখাইতে না পারে, ভাইরাস হয়ে যদি রোগে আক্রান্ত করতে না পারে, লাভ হয়েছে তার? জিন্দগিতে বেঁচে থাকার লাভ আছে? নাই। তাহলে সেই হিসাবে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ন।
সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে কি বলা হচ্ছে? ভিরিয়ন। কিন্তু তোমার বাড়িতে দেখা যায় এক বাড়িতে এক সন্তান বড় জায়গাতে চান্স পাইছে বলে বলা হয় সে সাকসেসফুল, আরেক সন্তান চান্স পায় নাই বলে বলা হয় তুমি হচ্ছে জীবনে ব্যর্থ। তাহলে এই যে জীবনে ব্যর্থ বলা হচ্ছে যে তোমার সব দিছি, সব কিছু আছে, তোমার ক্যাপসিড আছে, তোমার মাঝখানে নিউক্লিক বস্তু আছে, কিন্তু তুমি সংক্রমণ ক্ষমতাবিহীন, তুমি রোগ তৈরি করতে পারো না। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড, তখন সেটাকে আমি আর ভিরিয়ন বলবো না। তাহলে ভিরিয়ন আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? দুইটাই ভাইরাস, দুইটার গঠন হুবহু এক। একটা ভাইরাস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, রোগ তৈরি করতে পারে, আর একটা ভাইরাস সংক্রমণ ক্ষমতা নাই। ক্লিয়ার নাই জিনিসটা? আচ্ছা, এবার চলে আসো, দেখো ভিরয়েডস এ চলে আসো। ভিরিয়ন হইলো এবার ভিরয়েডস। এই ডটা খেয়াল করো, ডতে আলাদা একটা টান দিবা, ভিরয়েডস। ঠিক আছে, ভিরয়েডস কি? ভিরয়েডস হচ্ছে ওখানে কিন্তু আমার ছিল যে এখানে আমার ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকতে পারে, কারণ দেখো আমি বলছি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে মা আমারে দুধ কলা দিয়ে খাইতে দিলেও খাবো, আরএনএ দিলেও খাবো, মাংস দিলে খাইতে দিলেও খাবো, ধর ডিএনএ দিলেও খাবো। বাট ভিরয়েডস এর চয়েস ফিক্স। আমি বলতেছে ভিরয়েডস বলতেছে এটা হলো সংক্রামক আরএনএ। ভিরয়েডস কি? সংক্রামক আরএনএ। তার মানে এটা রোগ অবশ্যই তৈরি করে, কিন্তু এখানে ডিএনএ থাকে না, থাকে শুধুমাত্র কোনটা? আরএনএ। কিন্তু ভিরয়েডস এর একটা ব্যাপার আছে, সেটা কি দেখো? বলতেছে ভিরয়েডস একটা সংক্রামক আরএনএ, এবং এই ভিরয়েডস যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে থিওডর ডাইনার। দেখো ভিরয়েডস ড উচ্চারণ করছিলাম, ড থেকে মনে রাখবো ডাইনার, ড থেকে কে? ডাইনার। তাহলে ডাইনার এটা আবিষ্কার করলো। এখন এখানে একটা জিনিস দেখো, বলতেছে ভিরয়েডস এক সূত্রক, অবশ্যই এক সূত্রক, আরএনএ বলছি, এক সূত্রক বৃত্তাকার আরএনএ। দেখো বৃত্তাকার ডিএনএ এর নাম শুনছো, ভিরয়েডস এ শুনতেছো বৃত্তাকার আরএনএ। বৃত্তাকার আরএনএ যা আরএনএ অণু যা কয়েক শত নিউক্লিওটাইড দিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র। তাহলে এই ভিরয়েডস এর ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখবা, এতে কোনো প্রোটিন থাকে না। তার মানেটা কি জানো? ভিরয়েডস হচ্ছে শুধু একটা বৃত্তাকার আরএনএ, শুধু একটা বৃত্তাকার আরএনএ, এর চারপাশে কোনো ক্যাপসিড আবরণ নাই। তার মানে একটু আগে ওই যে একটু পর্দা করে শ্লীল ভাবে ছিল ভিরয়েডস, যে সরি ভিরিয়ন, যে এই ভিরয়েডস এর মধ্যে শ্লীলতার কোনো বালাই নাই। সে কি করতেছে, চারপাশে বলতেছে কিসের ক্যাপসিড, ক্যাপসিড হটাও, আর ডিএনএ হটাও, আমি শুধু আরএনএ দিয়ে থাকবো। কিন্তু সে ওই ভিরিয়ন, যেটা ভিরিয়নের মতো ঠিকই রোগ তৈরি করতে পারে। তাহলে সেই হিসেবে এটা কিন্তু একটা কি বলো, সংক্রামক আরএনএ, যার আশেপাশে কোনো প্রোটিনের আবরণ নাই, এবং এটার মাঝে যে আরএনএটা থাকে সেটার আকৃতি বৃত্তাকার। এখানে একটা কথা আছে যে কথাটা ভুল, সেই কথাটাও আমরা পড়বো। দেখো এখানে বলতেছে যে কেবলমাত্র উদ্ভিদেই ভিরয়েডস পাওয়া যায়। আমি মানলাম উদ্ভিদে ভিরয়েডস পাওয়া যায়, উদাহরণ দিছে কিরকম দেখো। বলতেছে যে এর উদাহরণগুলো হচ্ছে এই যে ভিরয়েড নারকেল গাছে ক্যাডাং রোগ তৈরি করে। কোন রোগ তৈরি করে বলো? ক্যাডাং রোগ তৈরি করে। তাহলে আমি পড়লাম ভিরয়েডস এর ড আছে, ক্যাডাং এরও ড আছে। তাহলে আমি পড়লাম ভিরয়েডস, এইখানে ডাইনার, সের যে রোগ তৈরি করে সেটা হচ্ছে ক্যাডাং রোগ। কিন্তু একটু আগে যে বললো যে এটা উদ্ভিদের রোগ তৈরি করে, এখানে এই কথাও তো লিখছে যে ভিরয়েডস হেপাটাইটিস ডি এর কারণ। হেপাটাইটিস ডি তো আর নারকেল গাছেও হয় না, উদ্ভিদেও হয় না, কিন্তু মানুষের হয়। তাহলে হেপাটাইটিস ডি এর কারণ যেহেতু ভিরয়েডস, ওই কথাটা তুমি অগ্রাহ্য করো। বাট যদি পরীক্ষায় আসে যে কেবলমাত্র উদ্ভিদে রোগ তৈরি করে কোন ভাইরাস, এবং যদি ওখানে ভিরয়েডস থাকে বই অনুসারে দাগাই দিও। বাট এখানে এটাও সত্যি যে হেপাটাইটিস ডিটা ভিরয়েডস এর কারণে হয়, এখানেও ডি আছে। তাহলে আর এক ডি পাইলাম, আর এক ডি পাইলাম। তাহলে ডি দিয়ে কি হইলো? ভিরয়েড, ডাইনার, ক্যাডাং, হ্যাঁ হেপাটাইটিস ডি, অনেকগুলো ডি। ব্যাস, তাহলে ভিডিওটা হয়ে গেল। এইবার আসছে হচ্ছে প্রিয়ন্স। তোমরা ম্যাথের ক্ষেত্রে ইনভার্স করো না? হ্যাঁ, একটা ইনভার্স করলে কি হয়, তার অপোজিটটা চলে আসে। তো আগে মাঝখানে শুধু নিউক্লিক অ্যাসিড ছিল আরএনএ হিসেবে, নিউক্লিক অ্যাসিডটা ছিল এবং শুধু নিউক্লিক অ্যাসিডের মধ্যে আরএনএটা ছিল, আর আশেপাশে প্রোটিন ছিল না। এইবার প্রিয়ন্স যে, হ্যাঁ প্রিয়ন্স যে, প্রিয়ন্সের ক্ষেত্রে মাঝে কিছু থাকবে না, দেখা যাবে চারপাশে প্রোটিন আছে। আমি কিভাবে মনে রাখতাম যে প্রিয়ন্স মানে কি, প্রিয় থেকে মনে রাখবো প্রিয়া। প্রিয়া যদি হারায় যায়, বুকের মধ্যে কিছু নাই, শুধু বুকের একটা শূন্য খোলস পড়ে আছে, এরকম একটা অবস্থা। এই যে প্রিয়ন্স যে এটা, এবং এই জিনিসটা, এই গল্পটা এমনি বললাম না, শুধু এই নাম মনে রাখার জন্য না, প্রিয়ন্সের এই প্রিয়া সংজ্ঞা দিয়ে সব পড়বো এইখানে, ঠিক আছে? তাহলে প্রিয়ন্স কি? প্রিয়ন্স হচ্ছে মাঝখানে নিউক্লিক অ্যাসিডই নাই। এখানে কি নাই বলো? মাঝখানে কোনো নিউক্লিক অ্যাসিড নাই, না ডিএনএ আছে না আরএনএ আছে, চারপাশে শুধু আছে একটা প্রোটিনের ফ্রাইবিল। চারপাশে কি আছে? শুধুমাত্র একটা প্রোটিনের ফ্রাইবিল। তার মানে এক কথায় বলতে পারি এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ। এটা কি বলো? এটা নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ, ঠিক আছে? আচ্ছা, এরপর বলতেছে যে তাহলে দেখো প্রিয়ন্স, নামটা কি? প্রিয়ন্স, ঠিক আছে? তাহলে এইটাতে মনে রাখতে পারো প্রিয়ন্সে প্রোটিন থাকে, তার মানে শুধু প্রোটিনের আবরণ থাকে, তাই না? এই মনে রাখা যায়। এখন রোগ দিয়ে মনে রাখার উপায়টা কি? রোগ দিয়ে মনে রাখার উপায় হচ্ছে প্রিয় মানুষ যদি হারিয়ে যায়,
তাহলে গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক কি মানুষ হোক, সবাই কিন্তু পাগল হয়ে যাবে। পাগল হয়ে গেলে মানুষের কি নষ্ট হয়ে যায়? মাথা। তাহলে দেখবা প্রিয়ন্স এই ভাইরাসের কারণে মানুষের যত রোগ হয়, গবাদি পশুর যত রোগ হয়, সবই মাথার রোগ, অর্থাৎ সবই নিউরোলজিক্যাল ডিজিজ। তাহলে কি কি দেখো এখানে বলতেছে, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কুরু এবং ক্রুটসফেল্ড, কুরু এবং ক্রুটসফেল্ড রোগ। এবার তুমি যদি গবাদি পশুতে যাও, ভেড়া এবং ছাগলের স্কারপি রোগ। হ্যাঁ, ইভেন গরু পাগল হয়ে যায়, হ্যাঁ, ভালোবাসায় পাগল হয়ে বলে, সেটারে বলে ম্যাড কাউ। কি বলে? ম্যাড কাউ বলে, চোখ লাল হয়ে যারে পায় তারে ঢুসাই। তাহলে এই যে ম্যাড কাউ, এই যে বলতেছি স্কারপি, ক্রুকুটসফিল্ড, সবই মাথার রোগ, সবই ব্রেইনের এক একটা ডিজিজ। সবই হচ্ছে কিসের কারণে? প্রিয় মানুষ হারানোর কারণে, অর্থাৎ প্রিয়ন্সের কারণে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিয়ন্সের কথা দেখো, এখানেও আমি পি পড়বো। প্রিয়ন্সের কথা প্রথম যিনি বলেন তার নাম হচ্ছে দেখো পুইসনার। তার নাম কি? প্রুইসনার। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই হিসেবে এই প্রিয়ন্সের অস্তিত্বের কথা প্রথম বললো। এরপর দেখো আসছে হচ্ছে স্যাটেলাইট। ব্যাস, সর্বশেষ এটাই। স্যাটেলাইট জিনিসটা কি? স্যাটেলাইট হলো কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা, যা পোষক কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। যখন কোনো প্রোটিন আবরণ দ্বারা স্যাটেলাইট আবদ্ধ হয়, তখন সেটাকে স্যাটেলাইট ভাইরাস বলে। তার মানে স্যাটেলাইট অ্যাকচুয়ালি সাধারণত ভাইরাস না, ততক্ষণ না যতক্ষণ না একটা প্রোটিন এসে ওকে আবরণ করে ভাইরাসের একটা অবয়ব দিচ্ছে। তার মানে ও কি করে? ও আশেপাশে ঘুরে বেড়ায় এবং ভাইরাস পাইলেই তার থেকে ডাটা কপি করে ভাইরাসের মতো হওয়ার চেষ্টা করে। তারপর কি হয়? হুট করে কোনো একদিন প্রোটিন আবরণ এসে ওর চারপাশে আবরণ করে নেয়। তখন ও বলে আমি এতদিন স্যাটেলাইট ছিলাম, এখন হয়ে গেছে স্যাটেলাইট ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই যে জিনিসগুলো পড়াইলাম, একটা কারণেই পড়াইলাম, এই ছকের জন্য। এই ছক খ নাম্বারে আসার মতো ছক। শুধু খ না, এটা গ নাম্বারেও আসতে পারে। এবং আসলে সাধারণত তিনটা না, আসলে দুইটা আসবে। হয় দেবে ভিরিয়ন ও ভিরয়েডস এর মধ্যে পার্থক্য, অথবা দেবে ভিরয়েডস ও প্রিয়ন্স এর মধ্যে পার্থক্য। তোমরা পার্থক্যগুলো একটু দেখে নিও। যা বলছি সেইগুলোই একেবারে খুব সংক্ষিপ্ত ভাবে এই জায়গাতে বলছে। ঠিক আছে? যা বলছি খুব সংক্ষিপ্ত ভাবে এইগুলো বলছে এখানে। ক্লাস শেষ কতক্ষণে করবেন? ক্লাস কি শেষ করে দেবো? আজকে ক্লাস শেষ করে দিই নাকি? টিএমভি, টিআইভি, দেখি আর কতদূর বাকি আছে ভাইরাস। এপিডেমিক, সংখ্যা বৃদ্ধি কাল পড়াবো, আজকে সময় নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা জাস্ট এই অংশগুলোতে ইম্পর্টেন্ট তথ্য পড়াই দিই। দেখো এই যে টিএমভি ভাইরাস, যদি বলো ভাইয়া আহ ভাইয়া পোষক কোষ কি পড়ছিলাম মনে হচ্ছে না। পোষক কোষ মানে হোস্ট কোষ। ভাইরাসকে ভালো মানুষ মনে করে থাকতে দেয়, যে থাকতে দেয় সে হচ্ছে পোষক কোষ। আর যে থাকতে দেয় তারই মাথায় বাড়ি মেরে ভাইরাস তার সব দখল করে নিয়ে নিজের সংখ্যা বৃদ্ধি করে। বুঝছো? আচ্ছা দেখো, তাহলে সেই হিসেবে প্রথমে আসছে টাবাকো মোজাইক ভাইরাস। এই জিনিস কেন পড়বো? কারণ এইচএসসি তে পরীক্ষায় একবার বোর্ডে আসছে, এবং আমার যত ধারণা সব থেকে ঘাড় বোর্ড কোনটা? যশোর বোর্ড। সেই যশোর বোর্ডে আসছিল একবার। টিআইভি, এই যে টিএমভি ভাইরাস, এটা নিয়ে আলোচনা করো। তো টিএমভি ভাইরাস নিয়ে সাধারণত কি পড়বা? প্রথমত এই ছবিটা তোমাকে রপ্ত করতে হবে। এটা কি? প্রস্থচ্ছেদ। এই জিনিসটাকে প্রস্থ বরাবর কাটছে। ঠিক আছে? এবং এই জিনিসটা কিভাবে দেখবা দেখো, বলতেছে এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। দণ্ডাকৃতির মানে অফকোর্স দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। তো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত করলে দেখা যায় দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 17 গুণ। এই একটা জিনিস পড়লা। এবার টিএমভির দৈর্ঘ্য কত সেটা পড়বা। টিএমভির দৈর্ঘ্য দেখা যাচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। পড়ছো এর আগে। আচ্ছা, তারপর কি দেখবা? তুমি জানো প্রত্যেকটা প্রোটিনের চারপাশে যে আবরণ আছে সেটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। তো দেখবা এই যে বড় বড় পাতার মতো দেখা যাচ্ছে, এই পাতার মতো এক একটা জিনিসকে কি বলতেছো তুমি? বলো ক্যাপসোমিয়ার বলতেছো। তো এইবার প্রশ্ন আসতে পারে টিএমভি তে কি পরিমাণ ক্যাপসোমিয়ার থাকে? একটা টিএমভি ভাইরাসে দেওয়া আছে 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে। আচ্ছা, এরপর যেটা আসছে, এইগুলো আর খুব বেশি লেখার দরকার নাই, সবশেষে এটা পড়তে পারো যে টিএমভি এটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? তো এই জায়গাতে দেখো দেওয়া আছে যে ক্যাপসিডের সভ্যতারে আরএনএ কোড থাকে, তাহলে এই টিএমভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এরপর দেখো দেওয়া আছে হচ্ছে উম এই ব্যাস, তাহলে এই টিএমভি সম্পর্কে কিন্তু এইটুকুই আছে। তাহলে এর মধ্যে এই তথ্যগুলো খুব বেশি দরকার না, জাস্ট পড়তে পারো এর আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন। বাট এই তথ্যগুলো পড়লে আমার মনে হয় এনাফ। বুঝছো? আচ্ছা, এরপর যেটা আসছে টিএমভির ওই ইতিহাসটাও লাগবে পরীক্ষায় আসলে। এইটুকু লিখলে তো নাম্বার পাবা না, অফকোর্স তখন ইতিহাসের কিছু কিছু লিখে দিবা, যে টিএমভি প্রথম পৃথক করেন কে, প্রথম রোগের নাম উল্লেখ করেন কে, প্রথম এটাকে ব্যাকটেরিয়ারোধক ফিল্টারে রাখেন কে। হ্যাঁ, এবং অফকোর্স প্যারা করে লিখবা, যথেষ্ট স্পেস দিয়ে লিখবা, এত বেশি স্পেস না যে দেখে মনে হয় এই ইচ্ছা করে খাতা ফাঁকা রাখছে। হ্যাঁ, কাটাকাটি কম করবা, লেখা সুস্পষ্ট করবা। এগুলো হচ্ছে নাম্বার ভালো পাওয়ার একটা পূর্ব সংকেত। কারণ দেখো তোমার তোমার মুখও যাচ্ছে না, তোমার নামও যাচ্ছে না, যাচ্ছে শুধু তোমার উত্তর। সুতরাং উত্তরকে তুমি যদি ভিজিবলি ভালো করতে পারো, নাম্বার ভালো পাবা। সহজ সমীকরণ। চলে আসো, এবার বলতেছে ফাজ কি? ফাজ মানে হচ্ছে তুমি জানো টু ইট, ভক্ষণ করা। হ্যাঁ, তাহলে যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেগুলোকে আমি বলবো হচ্ছে ব্যাকটেরিওফাজ, তাই না? আর যেই যে সমস্ত ভাইরাস হ্যাঁ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেটাকে ব্যাকটেরিওফাজ বলবো।
এবং দেখো এই যে ব্যাকটেরিওফাজ ভাইরাসের মধ্যে আমি T2 পড়লাম, তোমার কি মনে হয় T2 নামটার উদ্দেশ্য থাকতে পারে কোনো? আমার একটা উদ্দেশ্য মনে হয়েছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। T2 তার মানে দুইটা টি, তো যেটা যিনি আবিষ্কার করছে তার নাম হচ্ছে টোর্ট। তার নাম কি? টোর্ট। তো এই টোর্টে কিন্তু শেষে একটা টি আছে, আবার শুরুতে একটা টি আছে, শুরুতে একটা টি শেষে একটা টি। আমার মনে হয়েছিল যে এখান থেকে উনি দুইটা টি বলে নাম দিয়েছিলেন T2। তাহলে T2 এর আবিষ্কারটাকে বলো, T2 এর আবিষ্কারটাকে বিজ্ঞানী টোর্ট। বিজ্ঞানী টোর্ট উনি T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস আবিষ্কার করেন। ঠিক আছে, এই T2 ভাইরাসের এটা সিকিউতে বহুবার আসছে পরীক্ষায়। এই জিনিস না পড়ে পরীক্ষার হলে যাস না খোকা। হ্যাঁ, T2 ব্যাকটেরিওফাজ যেটা, এটা পরীক্ষার হলে না পড়ে যাওয়া যাবে না। কি এটা? সর্বাধিক পরিচিত ভাইরাস। এটা কি বলো? সর্বাধিক পরিচিত ভাইরাস। এর মাথা দেখতে কিরকম? ষড়ভুজাকার। হ্যাঁ, এর মাথা ষড়ভুজাকার। বেনজিনের মাথা যেরকম অনেকটা সেরকম, পার্থক্য হচ্ছে এটা ঘন ষড়ভুজাকার, মানে এটার একটা পরিধি আছে। তাহলে এটা স্ফীত এবং ষড়ভুজাকার। অফকোর্স মাথা যেটা দিয়ে তৈরি হয় সেটা দিয়েই তৈরি, প্রোটিন দিয়ে। দৈর্ঘ্য করতে পারো 100 ন্যানোমিটারের মধ্যে সীমাবদ্ধ, বাট 93 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। আর প্রস্থ যদি দেখো 65 ন্যানোমিটার। আচ্ছা, এরপর বলতেছে এটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? ওই যে বললাম টিপুর ভাই T2, T2 তো অফকোর্স একটা ডিএনএ ভাইরাস, তাহলে এটা একটা ডিএনএ ভাইরাস। লিখলা এটা একটা ডিএনএ ভাইরাস। ডিএনএ কি দিয়ে তৈরি? ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে এখানে কি পরিমাণ নিউক্লিওটাইড থাকে? 60,000 জোড়া। একটা একটা সূত্রে থাকে 60,000, আর একটা সূত্র যেটা ওকে পেঁচায় আছে তাতে থাকে 60,000, তাই হয়ে গেল 60,000 জোড়া। তাই না? জোড়া তার মানে দুইটা দুইটা সূত্র কাছে। আচ্ছা, এবার এতে কি পরিমাণ জিন থাকে সেটা লাগবে। 150টি জিন থাকে। এর যে ডিএনএ, সেই ডিএনএ তো একসূত্রক না, একসূত্রক ডিএনএ নাম আমরা পড়ছি, এটা তাহলে অফকোর্স দ্বিসূত্রক ডিএনএ থাকবে। এবং দেখা যায় যে এর যে ডিএনএটা সেটার ওজন নিলে এর মোট ওজনের 50%ই হচ্ছে ডিএনএ এর ওজন। মাথার ব্যাপার গেল, লেজের ব্যাপারে আসো। লেজ যদি ভালোভাবে খেয়াল করো, দেখো এই জায়গাতে সরু অংশটাই হচ্ছে লেজ। হ্যাঁ, লেজের দৈর্ঘ্যটাও লাগবে। লেজের দৈর্ঘ্য কত? 95 টু 110। ওইখানে ছিল 100 ন্যানোমিটার, এইটা হল 110 ন্যানোমিটার। ঠিক আছে, ব্যাস কত? 15 থেকে 25 ন্যানোমিটার। এখানে একটা কলার আছে, যেমন টাই পরে এখানে একটা কি আছে? কলার আছে। সবশেষে যেটা আসছে যে এই লেজের মধ্যে কিন্তু ডিএনএ নাই। ডিএনএ যা আছে সবই মাথার মধ্যে আছে, লেজের মধ্যে ডিএনএ নাই। ঠিক আছে। আচ্ছা, এবার নিচের দিকে আসো। এর যে বেজে একটা প্লেট আছে, একটা তল আছে, এটার নাম হচ্ছে বেস প্লেট। বেস প্লেটের নিচে দেখো এরকম তিনটা তিনটা কাটার মতো আছে, আর বেস প্লেট থেকে 6টা হুকের মতো আছে। এই যে কাটার মতো আছে, এই কাটার মতো এই অংশগুলোকে বলা হয় স্পাইক। স্পাইক কি করে? কোন এক জায়গায় এঁটে থাকার জন্য ওই কাটাগুলো ওই যে যেই রিসেপ্টর সাইট সেখানে ফুটাই দেয়, সেগুলো হচ্ছে স্পাইক। বেস প্লেট কি করে? একই কাজ, এইভাবে ফুটাই দেয়। তাহলে সেই হিসেবে দেখো এখানে বলতেছে যে নিচের দিকে একটি বেস প্লেট থাকে, এবং কাটার মতো নিচে কি থাকে? স্পাইক থাকে। আর চারপাশে মোট কয়টা? 1 2 3 4 5 6 আসে পরীক্ষায়। কয়টা স্পাইক থাকে দেখো? আশেপাশে 6টি। 6টি স্পর্শক তন্তু থাকে। কয়টা স্পর্শক তন্তু? 6টা। ব্যাস। তাহলে এই গেল হচ্ছে আমার ব্যাখ্যা ব্যাকটেরিওফাজের। ছবিটা আঁকাইতে পারলে কেল্লা পাতে। এই ছবিটা আঁকাবো অফকোর্স, এই ছবির দিকে তাকাবা না, এই ছবি আঁকাও, এই ছবিটা সুন্দর। ঠিক আছে, এই ছবিটা বেশি বিস্তৃত ছবি। আচ্ছা, এই গেল। এরপর নিচে আসছে হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এটা দেওয়ার সম্ভাবনা কম, তারপরেও দিতে পারে। এক একজন প্রশ্নকর্তার মাথায় এক এক জিনিস খেলে, কি দিয়ে দেয় আল্লাহ জানে। তো দেখো এর এই মাথাটা দেখতে রাজার মুকুটের মতো, সেখানটাকে বলা হয় ক্রাউন লাইট। কিসের লাইট? ক্রাউন লাইট। হ্যাঁ, এই যে করোনা, করোনা কিন্তু একটা ল্যাটিন শব্দ। করোনা যে ল্যাটিন শব্দ তার অর্থ মুকুট। করোনা ল্যাটিন শব্দ, ভাইরাস তো একটা ল্যাটিন শব্দ, তাহলে করোনা ভাইরাস দুইটাই ল্যাটিন শব্দ থেকে আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর দেখো এর আকৃতি হচ্ছে 27 টু 32 কিলো বেজের। হ্যাঁ, এবং এটা অখণ্ডিত, এর কোনো খণ্ড নাই। ওর যেমন মাথা এবং লেজ ছিল, এর কিন্তু সেরকম নাই, এটা অখণ্ডিত। তো এখনো পর্যন্ত মোট 4টা করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে। কয়টা? 4টা। 4টা করোনা ভাইরাসের মধ্যে 3টা করোনা ভাইরাস প্রাণীকে আক্রমণ করে, সে কারণে এই 3টা ভাইরাসকে নাম দেওয়া হয়েছে জুনোটিক। আর একটা ভাইরাস যে উদ্ভিদকে আক্রমণ করে। ঠিক আছে, তাহলে সে হিসেবে 3টা ভাইরাস হচ্ছে প্রাণীকে আক্রমণ করে, তাই নাম দেওয়া হয়েছে জুনোটিক। তো প্রথম যেটা আক্রমণ করছিল সেটা 2003 সালে। এই করোনা কিন্তু প্রথম না, আগে আসছে কোনটা দেখো? সার্স। কোনটা আসছে? সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। শুধু সার্স বলে নাই, সার্সের পূর্ণরূপ কি দেখো? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সমস্যা কি? এই করোনা ভাইরাস আক্রান্ত করলে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম হইতো, লাংসের সেই রকম বাজে অবস্থা। বুঝছো? আচ্ছা, এই জিনিস হওয়ার পরে এই জিনিসটা হুট করে মিডল ইস্টে চলে গেল, আরব দেশগুলোতে। আরব দেশে যখন এটা হইলো তখন কিন্তু এটার নাম আর সার্স থাকলো না, যেহেতু মিডল ইস্টে হয়েছে তাই মার্স নাম হয়ে গেল। মার্স মানে কি? মার্স হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। মার্স মানে কি? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, করোনা ভাইরাস। এই ঘটনার পর এই 2019 সালে, 2019 সাল নাকি 2019, হ্যাঁ 2019 সাল, 2019 সালে ওই যে সার্স কোভ, এটা তো সার্স কোভ 1, এবার আসলো সার্স কোভ 2। পরীক্ষা কিন্তু এইটা আসে যে আমাদের নোভেল করোনা ভাইরাসের পুরো নাম কি। এটা কিন্তু সার্স,
এটা একটা সার্স ভাইরাস অফ কোর্স। সো এটা একটা কোভিড ভাইরাস এবং এটা 2 নাম্বার, মানে সার্স কোভ 2। ঠিক আছে, এবং এটা বাদুড় থেকে উৎপন্ন হয়েছে, এটার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস। ব্যাস। তাহলে এখানে জাস্ট কিছু কিছু তথ্য আছে যে এই জিনিসটাকে প্যান্ডামিক কবে ঘোষণা করা হইলো। হ্যাঁ, এই জিনিসগুলো একটু জিকের জন্য পড়লো, পরীক্ষায় মাঝে মাঝে আসতেও পারে, কোন জায়গায় কি আসে ঠিক নাই। এইবার এখানে 3টা টার্ম পড়বো আমরা। টার্মগুলো কি কি দেখো। টার্মগুলো হচ্ছে যে আমরা কখন একটা জিনিসকে এন্ডেমিক বলবো, কখন একটা জিনিসকে আমরা এপিডেমিক বলবো, কখন একটা জিনিসকে আমরা প্যান্ডামিক বলবো। তো এই এই যে কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটার আনসার করার জন্য আমাদের 3টা টার্ম অ্যাকচুয়ালি কি সেটা বলতে হবে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এন্ডেমিক। দেখো এখানে এন্ডো শব্দটা আছে। এন্ডো মানে কি ভেতরে। তো দেখা যায় কোনো একটা শহরে, বাংলাদেশের কোনো একটা শহরে কোনো একটা রোগ, এই রোগটা ওই শহরের মধ্যেই বিস্তৃত, আর কোনো জায়গায় ছড়াই নাই। তো যেহেতু ওই শহরের মধ্যেই রোগটা সীমাবদ্ধ আছে, যেমন আর্সেনিক পয়জনিং, এইটাকে আমি বলবো এন্ডেমিক, কারণ ওইটা ওই শহরের জন্য সীমাবদ্ধ, এই রোগটা ছড়াচ্ছে না। তখন এই রোগকে, অর্থাৎ দেখা যায় একটা সংকীর্ণ অঞ্চলে আছে, সেটাকে আমি বলবো হচ্ছে এন্ডেমিক। যেমন দেখো, ওই যে করোনা ভাইরাস, ওটা যখন শুধু মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতেই ছিল, সারা পৃথিবীতে ছড়াচ্ছিল না, আমি এটার নাম দেবো হচ্ছে মার্সকো, এটা একটা এন্ডেমিক। ঠিক আছে, এইবার ধরো পুরো বাংলাদেশ জুড়ে একটা ভাইরাস ছড়াই গেল, পুরো বাংলাদেশ জুড়ে একটা শহরে ছিল, সেখান থেকে পুরো বাংলাদেশ জুড়ে ছড়াই গেল এবং ছড়াচ্ছে খুব দ্রুত, একদম খুব দ্রুত ছড়াচ্ছে, বুঝছো। তো যখন খুব দ্রুত ছড়াচ্ছে, যে জুনোটিক ব্যাধি মানুষ দ্বারাই ছড়াচ্ছে, সেখানে খুব দ্রুত ছড়াচ্ছে এবং বিস্তৃত অঞ্চলে যখন ছড়াচ্ছে, তখন সেটাকে আমি বলবো হচ্ছে এবার কিন্তু আর এন্ডেমিক না, এবার হয়ে যাবে এপিডেমিক। হ্যাঁ, এপিডেমিক। তো এই এপিডেমিকটা কোনটা দেখো, এই যে পশ্চিম আফ্রিকার যে ইবোলা, এবং এই পশ্চিম আফ্রিকার যে ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাসটা খুব দ্রুত পুরো আফ্রিকা মহাদেশ জুড়ে ছড়াইতে থাকলো। হ্যাঁ, খুব ভয়ানক অবস্থা। তাহলে যে ইবোলায় কিন্তু বাংলাদেশ পর্যন্ত পৌঁছাই নাই পুরোপুরি, কিছু কিছু পেশেন্ট পাওয়া গেছিল, বাট বাংলাদেশ পর্যন্ত পুরোপুরি পৌঁছাইছে বলে আমরা বিশ্বাস করি না, কারণ ওইভাবে পেশেন্ট মারা যায় নাই। তাহলে এই ইবোলা ভাইরাসটা যেহেতু ওই কন্টিনেন্টেই সীমাবদ্ধ ছিল, এটার নাম আমি দেবো এপিডেমিক। এইবার এমন একটা ভাইরাস, যেই ভাইরাস পুরো পৃথিবী জুড়ে ছড়াই গেল। চায়না থেকে আক্রমণ হলো, মেড ইন চায়না, জানতাম মেড ইন চায়না বেশি দিন যায় না, বাট গেল খুবই বেশি দিন, 2-3 বছর আমাদের শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেল। এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়াই গেল, বাংলাদেশে এসে বাংলাদেশে সকিনা করিনা মারা গেল। তাহলে সেই হিসেবে যেই ভাইরাসটা বিশ্বের অধিকাংশ দেশে আক্রান্ত করতেছে, তখন সেটাকে আমি বলবো হচ্ছে প্যান্ডেমিক ভাইরাস। কি ভাইরাস বলো? প্যান্ডেমিক ভাইরাস। ঠিক আছে, যেমন এই যে কোভিড-19 একটা প্যান্ডেমিক ভাইরাস। কোন ভাইরাস কিসের মধ্যে পড়ে এটা একটু পড়ো, যে মার্সকোভ ভাইরাস কিসের মধ্যে পড়তেছে, এপিডেমিক ভাইরাসের মধ্যে কোনটা পড়তেছে, ইবোলা, আর প্যান্ডেমিকের মধ্যে কোভিড পড়তেছে। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা অণুজীবের সেকেন্ড পার্টটা ধরবো, ভাইরাসের যতটুকু শেষ হয়েছে, এরপরে আমাদের ভাইরাসের মাল্টিপ্লিকেশনের স্টেপ আছে, তোমরা জানো লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এই সম্পর্কে বিস্তারিত আমরা এই জায়গাতে পড়বো। এটা পড়ার পরে আমাদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ায় চলে যাওয়া, ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু পড়ে ম্যালেরিয়ার জন্য যদি তৃতীয় ক্লাস লাগে, আমি দেখি যে ক্লাস আনা যায় কিনা। হ্যাঁ, তোমাদের মিমাপুরও ক্লাস আছে, নিশাতাপুর ক্লাস আছে। সো ওনাদের ক্লাসে ভিড়ে যদি আরেকটা দিন বের করে নেওয়া যায়, তাহলে যেটা হবে যে অণুজীব জিনিসটা আরো ভালোভাবে পড়াইতে পারবো। এর মধ্যে আবার তোমাদের পরিবেশ রসায়ন অধ্যায়টাও আমার পড়ানোর কথা। সো আমি চাচ্ছিলাম কেমিস্ট্রিটা এমন ভাবে পড়াইতে যে তোমাদের কেমিস্ট্রির ম্যাথ গুলোতে যাতে সমস্যা না থাকে প্রথমত, দ্বিতীয়ত যেই জিনিসগুলো এতকাল ধরে কোনো একটা কারণে বুঝে আসনি, সেই জিনিসগুলো যেন পানির মতো ক্লিয়ার হয়ে যায়। সো সেই ক্ষেত্রেও আমি পরিবেশ রসায়নে হয়তো একটু বেশি সময় নেবো, এই কারণেই যাতে তোমরা যদি ক্লাস করো, তোমাদের পরিবেশ রসায়ন থেকে অন্তত 2টা সিকিউ তোমরা চোখ বুজে করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে।